আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে মিশন ডিইউবি ইউনিট ফ্রি কোর্সের আজকের ক্লাসটি। আজকের ক্লাসে থাকছি আমি জিলানী হোসেন জয়। আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ক্লাসগুলো, ধারাবাহিকভাবে চলবে। তোমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই ক্লাসগুলো তো পাবে ধারাবাহিকভাবে। শুরুতে তোমরা একটু বলে দাও যে ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং পিছনের স্লাইড স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, একটু ঝটপট জানিয়ে দাও। এবং কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে সেটা অবশ্যই জানাবে। শুরুতে একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ক্লাসটি শুরু করব 1 মিনিট পর, আগে তোমরা একটু জানাও এবং যুক্ত হয়ে যাও। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্ন যদি হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আসন, বা অনেকের স্বপ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদেও রাবি চবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি সমানভাবে প্রযোজ্য। বাংলা এটা কমন সাবজেক্ট, এটা হচ্ছে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন বাংলা তোমাকে কিন্তু অবশ্যই ভালোভাবে পড়তে হবে। বাংলাকে ছাড়লে কিন্তু বাংলা তোমাকে ছাড়বে না। তাহলে দেখো আজকে আমরা কোন কোন টপিকগুলো পড়ব। শুরুতেই সোনারতরী কবিতাটি দেখো আমরা কোন কোন অংশ থেকে প্রশ্ন আসতে পারে বা আসার সমূহ সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হবে। এরপর ধ্বনীয় বর্ণ প্রকরণ থেকে কিন্তু একটা প্রশ্ন এসে থাকে। তারপর অক্ষর থেকে গত বছরেও এসেছে, এবারও আসার সম্ভাবনা রয়েছে। শর্ট কৌশলে কিভাবে আমরা শিখতে পারবো বা অক্ষরগুলো নির্ণয় করতে পারবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 4টা বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে অভিধান তথ্য থেকে প্রতি বছরে একটি প্রশ্ন আসে। আচ্ছা, এত টপিক এই সংক্ষিপ্ত সময় আমরা কিভাবে শেষ করব? হ্যাঁ, ক্লাস তো নিব, পরীক্ষা নিব, এবং আমি যে টপিকগুলো পড়াবো এই টপিকটাই থেকে হিউজ পরিমাণ প্রশ্ন তুমি কোথায় ভালোভাবে পাবে, যেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে, সেটা হচ্ছে বাংলা বিচিত্রা বই। একটা বইয়ের মধ্যে তোমার সকল গদ্য, পদ্য, নাটক, উপন্যাস A to Z কিন্তু আছে। দেখো আমি আজকে যে টপিকগুলো পড়াবো এই টপিকগুলো থেকে তুমি বিগত বছরের প্রশ্ন এবং সম্ভাব্য প্রশ্ন আরো সাজেশন ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেটা কিন্তু বাংলা বিচিত্রা বই থেকে তুমি A to Z কভার করতে পারবে। তাহলে আমরা মূল ক্লাসটি শুরু করব। তোমরা একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো এবং 5 জন বন্ধুকে মেনশন করে দাও। আমি তোমাদেরকে ক্লাসের PDF ব্যাখ্যা সহকারে সেটা দিয়ে দিব। আমরা 78 জন যুক্ত হয়েছি, প্রত্যেকেই শেষ পর্যন্ত থাকো। আমি তোমাদের কাছ থেকে, তোমাদের জীবনের থেকে আমি 1টা ঘন্টা চেয়ে নিচ্ছি। এই 1টা ঘন্টা তুমি আমার সাথে থাকো, ইনশাল্লাহ তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ঢাবিতে তো 2 থেকে 3 মার্ক কমন পাবে এবং এই ক্লাসটি থেকে তুমি 5 থেকে 6 মার্ক খুবও কমন পাবে। চ্যালেঞ্জ দিয়ে রাখছি, পরীক্ষা শেষে মিলিয়ে নিও। আমরা 94 জন আছি, প্রত্যেকেই উত্তর করো, ঝটপট উত্তর করো যে সঠিক উত্তর কি হবে। কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কিভাবে? এবং যেহেতু কাজী নজরুল ইসলাম এসেছে, তাহলে এই কাজী নজরুল ইসলাম থেকে আর কেমন প্রশ্ন আসতে পারে সেটা তো অবশ্যই আমাদেরকে জানতে হবে। যেমন গত সেশনে আমরা 106 জন আছি। এর পূর্বে একটি ক্লাস হচ্ছিল, সেজন্য মূল 8টা ক্লাসটি শুরু হতে একটু সময় লাগছে আর কি। আচ্ছা দেখো, কাজী নজরুল ইসলাম থেকে গত বছর যে প্রশ্নটি এসেছে যে নিচের কোনটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়, সেখানে দেখো ছিল পদ্ম রাগ, ছিল অবরোধবাসিনী, ছিল মতিসুর, ছিল আরেকটা ছিল পদ্ম গোখরো। তাহলে তোমাকে জানতে হবে এই পদ্ম গোখরোটা কার। এটা হচ্ছে দেখো কাজী নজরুল ইসলামের। এবং এর পাশাপাশি যেটা জানতে হবে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনগুলো, যেটা তোমার পরীক্ষায় আসবে। যেমন এই যে শর্টকাট টেকনিকগুলো, এই যে পাহাড় সম তোমার সিলেবাস, এটা সংক্ষিপ্ত সময়ে তুমি কিভাবে বাংলা বিচিত্রা বইয়ে এক বইয়ে A to Z সব ব্যাখ্যা সহকারে আছে। তুমি প্রতিটা গদ্যের ব্যাখ্যা, প্রতিটি পদ্যের ব্যাখ্যা, নাটক, উপন্যাস, ব্যাকরণ, বিরোচনাংশ সব এক বই রয়েছে। তুমি কেন আলাদা আলাদা বই কিনতে যাবে? এবং তোমরা বই কিনলে পুরো কোর্সটাই তোমাদেরকে ফিরে দিচ্ছি, ভাই আর কি চাও বলো? তাহলে দেখো বা থেকে কি হবে বলতো? বাঁধনহারা। বা থেকে হবে কি? বাঁধনহারা। তোমরা একটু কমেন্টে লেখো এই যে উপন্যাস মনে রাখার টেকনিকটা, এই যে বাকুম, এটা দিয়ে আমরা উপন্যাসগুলো মনে রাখবো। তাহলে এই শর্টকাট টেকনিকগুলো ভালোভাবে ছন্দ সহকারে কোন বইয়ে আছে? উত্তর হচ্ছে বাংলা বিচিত্রা বইয়ে। বাঁধনহারা এবং চন্দ্রবিন্দু হবে। কু থেকে হবে কুহেলিকা। কু থেকে কি হবে বলতো?
কুহেলিকা, আর ম থেকে হবে কি বলতো, মৃত্যু ক্ষুধা হবে। কি হবে বলতো, মৃত্যু ক্ষুধা হবে। এটা হচ্ছে উপন্যাস। এবার দেখো কাজী নজরুল ইসলামের উপন্যাস শেষ করলাম, তার হচ্ছে গল্প গ্রন্থ কোনগুলো আছে, যেমন ব্যথার দান, ব্যথার দান, এরপর মনে রাখবে রিক্তের বেদন, রিক্তের বেদন। দেখো আমরা এই যে এবছরে 2025-26 সেশনের প্রথম বাংলা ক্লাস এটা, এবং আমি প্রথমে যে প্রশ্নটা রেখেছি এই স্লাইড থেকে তুমি 100% কমন পাবে, আমি এখানে 100% দিয়ে রাখছি, এটা একটু মনে রাখবা, এটা আমি চ্যালেঞ্জ নিলাম যে এখান থেকে 100% কমন পাবে। তাহলে ব্যথার দান, রিক্তের বেদন, এরপরে দেখো শিউলি মালা, শিউলি মালা, এরপরে দেখো পদ্ম গোখর, পদ্ম গোখর, এরপরে দেখো আরেকটা আছে জিনের বাদশা। এগুলো কার বলতো, কাজী নজরুল ইসলামের যে গল্প গ্রন্থের মধ্যে হবে। কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরতা কিভাবে আসে বলতো, আত্মাকে চেনার মাধ্যমে। এই যে আমার পথ প্রবন্ধ, এটা দেখো রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে। কোন জায়গা থেকে, রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে, এবং এখানে দুইটা শব্দ অর্থ আছে, একটা হচ্ছে আগুনের সম্বর্জনা, আগুনের সম্বর্জনা আমি একটু সংক্ষেপে লিখি, সেটা অর্থ হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। আরেকটা আছে দেখো আগুনের ঝান্ডা, আগুনের ঝান্ডা অর্থ কি, সেটা হবে কি অগ্নি পতাকা হবে। কি হবে বলতো, অগ্নি পতাকা। আরেকটা প্রশ্ন আসতে পারে কোনটি আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে, সেটা হবে কি বলতো, পরাবলম্বন। কি হবে, পরাবলম্বন, মানে অন্যের উপর নির্ভরশীলতা আমাদেরকে কি করে ফেলেছে বলতো, নিষ্ক্রিয় করে ফেলেছে। তাহলে দেখো একটা প্রশ্নের পাশাপাশি আরো কয়টা প্রশ্ন তুমি জানতে পারলে, এটাই কিন্তু পড়ার আসল উদ্দেশ্য হওয়া উচিত। দ্বিতীয় প্রশ্নটি দেখো, সোনাত্তরী কবিতায় বর্ণিত ঘটনাধারা সকালের, রাতের, বিকাল নাকি সন্ধ্যা। তাহলে এই সোনাত্তরী কবিতা থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটা তো আমি তোমাদেরকে আলোচনা করব। এবং এই যে সোনাত্তরী কবিতা থেকে যে তোমার প্রতীকী অর্থ, এটা কেমন, কোন ধরনের কবিতা, তোমার রূপক বা জীবন দর্শনাশ্রিত কবিতা। এবং এই কবিতাটা দেখো এই আমাদের বাংলা বিচিত্রা বইয়ে A to Z সব ব্যাখ্যা দেওয়া আছে, লিখিত অংশ এখান থেকে আসতে পারে, অনুধাবনমূলক সেটাও আছে, এখানে প্রতিটা লাইনের আলাদা আলাদা ব্যাখ্যা আছে, কোন শব্দটি দ্বারা কোন অর্থ বুঝিয়েছে সেটা কিন্তু এখানে আছে। তাহলে দেখো এই সোনাত্তরী কবিতা, এটা হচ্ছে রূপক বা জীবন দর্শনাশ্রিত কবিতা। মনে রাখবে রূপক বা কি হবে, জীবন দর্শনাশ্রিত কবিতা। সোনাত্তরী কিসের প্রতীক, তাহলে দেখো মনে রাখবে মহাকাল, এরপর কি হতে পারে, জগৎ সংসার, মহাকাল, জগৎ সংসার। আরেকটা দেখো হবে প্রবহমান সময়। কি হবে, প্রবহমান সময়। এই তিনটা থেকে একটা তোমরা পাবে, এখানে আমি 100% দিয়ে রাখছি। দেখো মহাকাল, জগৎ সংসার, আরেকটা হচ্ছে প্রবহমান সময়। এরপর আসতে পারে সোনাত্তরী কবিতার বাঁকা জল, এটা বেশি আসে। বাঁকা জল কিসের প্রতীক, তাহলে মনে রাখবে এটা কি, অনন্ত কালস্রোত। সোনাত্তরী কবিতায় বাঁকা জল হচ্ছে অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা। অনন্ত কালস্রোত বা কি বলতো, প্রতিকূল অবস্থায়। প্রতিকূল অবস্থা কিন্তু ভালো না, অনুকূল হচ্ছে আমাদের জন্য ভালো। এরপর আসতে পারে দেখো যে ছোট ক্ষেত কিসের প্রতীক, সোনাত্তরী কবিতায় ছোট ক্ষেত কিসের প্রতীক, সেক্ষেত্রে মনে রাখবে সংক্ষিপ্ত জীবন বা দুনিয়াবি আমাদের যে জীবন আছে যেটা সংক্ষিপ্ত সেটা। আরেকটা আসতে পারে যে সোনার ধান, এটা তোমরা জানাবে যে সোনাত্তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক, সোনার ধান কিসের প্রতীক এটা জানাবে। যদি একটু ডিপলি কোশ্চেন এসে থাকে তাহলে আসবে যে এটা কোন মাত্রা, কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আরেকটা দেখো যদি বলা হয় বিদেশ কিসের প্রতীক, সোনাত্তরী কবিতায় বিদেশ, সেটা মনে রাখবে চিরায়ত শিল্পালোকের প্রতীক, চিরায়ত শিল্পালোকের প্রতীক। ক্লিয়ার। সোনাত্তরী কবিতায় বলা হয়েছে প্রভাত বেলা, তাহলে দেখো প্রভাত বেলা, প্রভাত নাই, সেক্ষেত্রে কি হবে বলতো, সকাল বেলা হবে। তাহলে এই ডিপলি কিন্তু কোশ্চেন গুলো আসতে পারে। সোনাত্তরী কবিতা এটা কিসের প্রতীক, এটা কোন ধরনের কবিতা, তারপর এটা কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত, সেটা বারবার আসে। তারপর হচ্ছে বিদেশ কিসের প্রতীক, চিরায়ত শিল্পালোকের প্রতীক। তারপরে সোনার ধান কিসের প্রতীক, এবং গত বছর এসেছে মাঝি কিসের প্রতীক, তাহলে মাঝি হবে নির্মোহ মহাকাল। কি হবে বলতো, নির্মোহ মহাকালের প্রতীক। আর এখানে সোনার ধান হচ্ছে শ্রেষ্ঠ কর্ম বা শিল্পকর্ম, মনে রাখবা শিল্পকর্ম বা কি হবে, শ্রেষ্ঠ কর্ম। এই যে প্রতিটা আমি একটু পরে দেখাবো চিত্র সহকারে, আমাদের প্রতিটা অংশ বাংলা বিচিত্রা বইয়ে কিন্তু চিত্র সহকারে উপস্থাপন করা হয়েছে যাতে তোমার মাথায় সেট হয়ে যায়। দেখো আমি এই ক্লাসটা নিব, এই ক্লাসটা নেওয়ার পর তুমি এক সপ্তাহ পরে যে গুরুত্বপূর্ণ তথ্য বলছি বা ব্যাখ্যা দিচ্ছি ভুলে যাবে, কিন্তু এটা তোমার মাথায় তখনই সেট হয়ে যাবে, তুমি ভুলবে না যখন এই যে এই অংশগুলো বই থেকে তুমি বারবার রিভিশন দিবে,
তখন তোমার মাথায় সেট হয়ে যাবে। পরীক্ষা তো এখন 3 থেকে 4 মাস পরে হবে, তাই না? এজন্য এই নতুন সংস্করণের বইগুলো উদাত্ত আহ্বান করছি, বইগুলো সংগ্রহ করে নাও। ক্লাস কয়টা থেকে শুরু হয়? আমাদের পেজে একটু স্ক্রল করে দেখবা, রুটিন দেওয়া আছে এক সপ্তাহ। এই এক সপ্তাহ যে রুটিন করে দেওয়া হয়েছে, আগামীকাল তোমাদের সম্ভবত সাধারণ জ্ঞান হতে পারে, এরপর হচ্ছে ইংরেজি হবে, এইভাবে চলতে থাকবে। প্রতি সপ্তাহে বাংলা 2টা পাবা, ইংরেজি 2টা পাবা, সাধারণ জ্ঞান 2টা পাবা, পরীক্ষা নেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে। শর্ত হচ্ছে নতুন সংস্করণের বইগুলো অবশ্যই সংগ্রহ করতে হবে। এবার দেখো, সোনাত্তরী কবিতা থেকে সংখ্যাগত কিছু তথ্য, সেটা কিভাবে পড়বো আমরা। সোনাত্তরী কবিতা, এটা আছে রূপ শ্রেণী কেমন বলতো? রূপক কবিতা। প্রত্যেকেই কমেন্টে লেখো এটা আছে রূপক কবিতা বা জীবন দর্শন আশ্রিত কবিতা। রূপক বা জীবন দর্শন আশ্রিত কবিতা। মহাকাল, এই যে মহাকাল, আমরা যখন মারা যাব আমাদের দৈহিক যে গড়নটা এটা নিবে না, আমাদের যে কৃতকর্মগুলো আছে না সেটাই নিবে। এরপরে সোনাত্তরী কবিতার ভাব বস্তুগত বিষয় কি, এটা আমি 3 স্টার দিব, খুবই খুবই গুরুত্বপূর্ণ। মহাকাল আর মানুষ, নদীর এপার দ্বারা মৃত্যুর পূর্ববর্তী মানে দুনিয়াবী জীবনকে বলেছে, আর নদীর ওপার দ্বারা মৃত্যুর পরবর্তী বা পরকালকে বুঝিয়েছে, এবং মহাকাল এবং মানুষকে নিয়ে কিন্তু এর বিষয়বস্তুগুলো হয়েছে। কবিতার মোট পংক্তি কতটি বলতো? এখানে হচ্ছে 42টি, বা চরণটিও থাকতে পারে বা লাইনও থাকতে পারে। সোনাত্তরী কবিতার স্থপক আছে কতটি? 6টি। আর কবিতাটি তরি শব্দটি আছে 4 বার। এখানে এগুলো ওইভাবে গুরুত্বপূর্ণ না, পরের অংশটুকু দেখো। এই যে সোনাত্তরী কবিতায় প্রতিটা বিষয় এইভাবে চিত্রের মাধ্যমে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে। যদি বলা হয় সোনাত্তরী এটা কিসের প্রতীক, তাহলে অপশনে থাকতে পারে মহাকাল, থাকতে পারে জগৎ সংসার, থাকতে পারে প্রভ্রমণ সময়, থাকতে পারে। এবং এই যে এখানে যেটা দেখছো স্লাইডে, সেটা কিন্তু আমাদের বাংলা বিচিত্রা বইয়ে A to Z সব কিন্তু এইভাবে উপস্থাপন করা হয়েছে। মাঝি কিসের প্রতীক? সেটা মহাকালের প্রতীক হবে। মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। সোনার ধান কিসের প্রতীক? দেখো, কৃষকের শ্রেষ্ঠ ফসল বা শিল্পস্রষ্টা কবির সৃষ্টি সম্ভার। শিল্পস্রষ্টা কবির কি হবে? সৃষ্টি সম্ভার। এরপর রবি ঠাকুরের উপাধি আছে, তার মধ্যে দেখো কোনটা আসতে পারে। যেমন এখানে রয়েছে মহাত্মা গান্ধী কর্তৃক কবিগুরু উপাধিতে তিনি কবিগুরু উপাধি প্রদান করেন। এরপর ব্রিটিশ সরকার, এটা বেশি গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখছি। ব্রিটিশ সরকার কবিকে নাইটহুড বা স্যার উপাধি প্রদান করে 1915 সালের 3রা জুন। আর ধানক্ষেত, যদি বলা হয় সোনাত্তরী কবিতায় ধানক্ষেত কিসের প্রতীক, সেক্ষেত্রে কি হবে? মানুষের জীবন পরিধি। কি হবে? মানুষের জীবন পরিধি হচ্ছে এই ধানক্ষেত। এবার দেখো, রবি ঠাকুরের পত্রিকা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বঙ্গদর্শন, আর একটা আছে ভারতী। আর তার যে ছদ্মনাম প্রতি বছরই আসে, যেটা সঠিক উত্তর হিসেবে অপশনে থাকে যে ভানু সিংহ ঠাকুর। আরো হচ্ছে দেখো 9টা, আরো 8টা আছে, এটা বাদে সব থেকে সঠিক উত্তর হিসেবে তোমার অপশনে থাকে ভানু সিংহ ঠাকুর। এই যে লেখক পরিচিতি, এছাড়াও তোমাদের বিস্তারিত তথ্য যেগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এসে থাকে, সেগুলো কিন্তু আমাদের বাংলা বিচিত্রা বইয়ে কিন্তু A to Z প্রত্যেকটা, আমি এই যে ক্লাসের স্লাইড গুলো কোন জায়গা থেকে নিয়েছি, বাংলা বিচিত্রা বই থেকে নিয়েছি। এবং আমি চ্যালেঞ্জ সহকারে পড়াতে কিন্তু ভালোবাসি এবং সর্বোচ্চ কমনও দেখাই। আমার ক্লাসের প্রত্যেকটা স্লাইড কিন্তু বাংলা বিচিত্রা থেকে নেওয়া। এজন্য আমি তোমাদেরকে আবারও আহ্বান করছি, বইগুলো সংগ্রহ করে নিবে। একটু ডিপলি তথ্যগুলো তোমাকে জানতে হবে, তারই ধারাবাহিকতা। এখানে দেখো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা, এবং মনে রাখবা বঙ্গদর্শনে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় 1905, বাংলা হচ্ছে 1312 সালে প্রথম প্রকাশিত হয়। এবং এখানে আরেকটা বিষয় তোমাকে জেনে রাখতে হবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল বাঁকা চাঁদের জন্ম হয় কত সালে। তুমি তো একেবারে পরীক্ষা হলে ঘাবড়ে যাবে, আরে বাঁকা চাঁদ সে আবার কি? বাঁকা মানে হচ্ছে বঙ্কিম, আর চাঁদ মানে বলতো কি? চন্দ্র। তাহলে বঙ্কিম চন্দ্রের জন্ম হয়, তাহলে এটা মনে রাখবে, বাঁকা চাঁদ। বাঁকা চাঁদ, দেখো বাঁকা থেকে বঙ্কিম, আর চাঁদ থেকে তো চন্দ্র, বঙ্কিম চন্দ্র, এভাবে মনে রাখবে। এবার দেখো, সোনাত্তরী কবিতায় চরিত্র আছে 2 জন, কৃষক আর মাঝি। কে কে আছে বলতো? কৃষক আর মাঝি। এরপর স্থান আছে কুল আছে, মাস আছে শ্রাবণ, তারপর আছে দেখো সময় আছে প্রভাত বেলা, যেটা গত সেশনে ঢাবিতে এসেছে, কোন সময়ের কথা বলা হয়েছে? প্রভাত বেলা। তারপরে আছে দেখো এখানে ঋতু আছে বর্ষা। ঋতু আছে কি বলতো? বর্ষা। এবার দেখো কত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে।
রবি ঠাকুর থেকে যে প্রশ্নই আসুক না কেন এর বাইরে আসবে না। এবং এটা সুন্দরভাবে কিন্তু দেখো ছবি সহ আমাদের বাংলা বিচিত্রা বই রয়েছে। এখানে তোমরা পড়বা যে মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক এই কবিতার মূল সুর। এরপর তার উপন্যাসগুলো থেকে প্রশ্ন আসবে, 3 স্টার দিয়ে রাখছি। উপন্যাস সবগুলো পড়ার দরকার নাই, 2-1টা পড়লেই হয়, যেমন ঘরে বাইরে। এরপর গোড়া পড়বা, তারপর হচ্ছে শেষের কবিতা, এই 3-4টা পড়লে হবে। কি কি দেখো, আবারও বলছি, পরীক্ষায় প্রশ্ন আসবে শেষের কবিতা কোন ধরনের রচনা, এটা উপন্যাস হবে। বা প্রশ্নটা এমনও আসতে পারে এবং এসেছেও গত বছর, যে শেষের কবিতা যদি উপন্যাস হয় তাহলে শেষ লেখা কোন ধরনের সাহিত্যকর্ম। তোমরা কমেন্টে জানাও শেষ লেখা কোন ধরনের সাহিত্যকর্ম। আমি কিন্তু বেসিক পড়াবো, এরপর কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, সাথে থাকো। তারপর নাটকের থেকে পড়বা এই যে ডাকঘর, আরেকটা হচ্ছে রক্ত করবী। দেখো পরীক্ষায় রক্ত কবরীও কিন্তু থাকবে, তোমার হচ্ছে রক্ত পরীক্ষায় তোমার রক্ত কবরীও থাকবে, সেটা কিন্তু হবে না। কি হবে বলতো, রক্ত করবী, এই যে যেখানে র আছে সেটা। তাহলে নাটক থেকে 2টা পড়বা বেশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ডাকঘর, একটা হচ্ছে রক্ত করবী, আর একটা হচ্ছে রাজা। এই 3টা হচ্ছে নাটক। আর উপন্যাস থেকে পড়বা গোড়া, ঘরে বাইরে, তারপর হচ্ছে শেষের হচ্ছে কবিতা, এটা হচ্ছে তোমার উপন্যাস। আর শেষ লেখা এটা কোন ধরনের সাহিত্যকর্ম তোমরা নিজেরা একটু জানাও। তারপর সব থেকে গুরুত্বপূর্ণ, মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। তিনি 1913 সালের নভেম্বরে সং অফারিংস এর জন্য নোবেল পুরস্কার পান। সং অফারিংস গ্রন্থে মোট হচ্ছে দেখো 157টি কবিতা রয়েছে। ও নোবেল, এখানে আরেকটা বিষয় মনে রাখবে, এর হচ্ছে অনুবাদ কে লিখেছিল। তারপরে শেষ লেখা এটা মনে রাখবে কাব্য, এটা হচ্ছে কাব্য হবে। কি হবে বলতো, কাব্য হবে। সোনাত্তরী কবিতা কোন ছন্দে রচিত? ভাগ্য ভালো থাকলে এটা আসবেই, 100% দিয়ে রাখছি, যে কোনো বিশ্ববিদ্যালয়ে পাবে। এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবং কত মাত্রাবৃত্ত সেটা মনে রাখবে, যে 8+5। কি হবে বলতো, 8 হচ্ছে, এটা হচ্ছে তোমার পূর্ণ পর্ব, আর অপূর্ণ পর্ব হচ্ছে 5 মাত্রার। জাস্ট এটা মনে রাখলেই হবে, 8+5 মাত্রার। 8 হচ্ছে কি বলতো তোমার পূর্ণ পর্ব, আর 5 হচ্ছে কি এখানে বলো অপূর্ণ পর্ব। আর এই যে শূন্য শব্দটি বুঝিয়ে দেয় কবিতাটি কোন ছন্দ, মাত্রাবৃত্ত। তাহলে এখান থেকে 2টা প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। এক হচ্ছে সোনাত্তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এখানে 8 মাত্রা হচ্ছে পূর্ণ পর্ব, আর 5 হচ্ছে অপূর্ণ পর্ব। জাস্ট এই তথ্য 2টা জানলেই হচ্ছে। এবার দেখো, এই কবিতা থেকে শুধুমাত্র কিন্তু বাংলা প্রথম পত্র ক্যাটাগরির প্রশ্ন বা বিশ্লেষণ করা হয়নি। দ্বিতীয় পত্র যেমন উচ্চারণ থেকে প্রতি বছরই একটা প্রশ্ন আসে, বানান থেকে আসে। দেখো তরি, এই শব্দ বানানটির উচ্চারণ কি হবে? তাহলে দেখো প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে কি থাকে, অ থাকে। তাহলে তয়ের সঙ্গে একটা কি আছে বলতো, অ। এই জন্য তটা কি আছে বলতো, ও হয়ে যাবে। আর উচ্চারণের ক্ষেত্রে মনে রাখবে দীর্ঘইকারের ব্যবহার নেই, সেক্ষেত্রে কি হবে বলতো, হ্রস্বইকার হবে। তরি, এটা হচ্ছে উচ্চারণ। ঠিক তেমনই ভাবে আমি যদি বলি গগন, এটি হচ্ছে বানান, এর উচ্চারণ কি হবে তোমরা একটু কমেন্টে জানাও তো। তৎসম শব্দ, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কুল এটা কোন ধরনের শব্দ? তাহলে মনে রাখবে এটা হচ্ছে তৎসম শব্দ। তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ সংস্কৃতের সমান, সেটা হচ্ছে তোমার তৎসম শব্দ হবে। যেমন কোন শব্দের মধ্যে যুক্ত বর্ণ থাকতে পারে, রেফ থাকতে পারে, ফলা থাকতে পারে, দীর্ঘইকার থাকতে পারে, তখন সেটা কি হবে, তৎসম শব্দ হবে। এবং এই তৎসম শব্দের শ্রেণী বিভাগ থেকে প্রতি বছরই 2টা প্রশ্ন এসে থাকে, এবং একটা তো মাস থাকবেই। সেগুলো ছন্দ সহকারে আমাদের বইয়ে কিন্তু A to Z আলোচনা করা আছে। তোমরা জানাও গগনের উচ্চারণটা কি হবে। তবে ভরসা হচ্ছে এটা কি, হিন্দি। এবার বানান সতর্কতা দেখো, এখানে শ্রাবণ বানান আছে। তারপর হচ্ছে এই যে শব্দের ব্যুৎপত্তি নির্দেশ, যেমন প্রশ্ন আসতে পারে যে গর্জে, এর হচ্ছে মূল শব্দ কোন জায়গা থেকে এসেছে, গরজে, বর্ষা। তারপরে এখানে দেখো সিনু থেকে ছিলাম, গগন দেখো, তাহলে গ শুরুতে হবে, তারপর কি হবে, গণ। এবং উচ্চারণের ক্ষেত্রে দেখো যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হর্ষচিহ্ন বসে। এখানে যদি মধ্যাহ্ন ন থাকতো, উচ্চারণের ক্ষেত্রে মধ্যাহ্ন ন এর ব্যবহার নেই, সেক্ষেত্রে দন্তান্ন ন হবে। এবার বলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, দেখি কে আগে উত্তর করতে পারে। এই প্রশ্নটার উত্তর যে সবার আগে করতে পারবে সে আমি তো দোয়া একদম প্রাণ ভরে দোয়া থাকবে, এবং সে নিশ্চিত কোন একটা বিশ্ববিদ্যালয়ের টপ পজিশন করবে। চ্যালেঞ্জ দিচ্ছি, মানে এই প্রশ্নটার উত্তর যে সবার আগে সঠিক উত্তর দিতে পারবে।
ঝটপট জানাও। একটু ঝটপট জানাও কি হবে। এখানে কয়েকটি লাইন দেওয়া রয়েছে, তোমাকে বলতে হবে যে কোনটি আগে সঠিক। যেমন এই লাইনগুলো নেওয়া হয়েছে তোমার কোন জায়গা থেকে বলো তো? সোনার কবিতা থেকে। অনেকে ঘ বলেছো। বইয়ের দাম কত? বইয়ের দাম হচ্ছে 560 টাকা। যেই পেজ থেকে ক্লাস নিচ্ছি এই পেজে অর্ডার করতে পারো। আগামীকাল 9টার পর থেকে করবা, বা নিকটস্থ লাইব্রেরি থেকে, অর্থাৎ বই কিনলেই তো কোর্স একেবারে ফ্রি পাচ্ছ। ভাই আর কি চাও তোমরা বলো? দেখো সঠিক উত্তর হবে ঘ। কিভাবে? এই যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এখানে বর্ষা বানান এটা কেন ব্যবহার করা হয়েছে? বর্ষা বানান কিন্তু সঠিক আমরা এটা ব্যবহার করি সোনাত্তরী কবিতায় ছন্দ মেলানোর জন্য, বর্ষা বানান কিন্তু এটা ব্যবহার করা হয়েছে। তাহলে সঠিক উত্তর কি? এই যে 2 আগে বসবে, অর্থাৎ গগনে গরজে মেঘ ঘন বর্ষা, 3 তারপরে কুলে একা বসে আছি নাহি ভরসা। দেখো এখানে আছে ভরসা, এখানে আছে ভরসা, একটা মিল কিন্তু আছে শেষে মিল থাকলে তাকে বলা হয় অন্তমিল। তারপর রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এখান থেকে আবার কেমন প্রশ্ন আসতে পারে দেখো। রাশি রাশি এটা কি অর্থ দিয়েছে? এটা হচ্ছে দেখো আধিক্য অর্থ দিয়েছে। কি বলতো? আধিক্য বা নির্ধারক বিশেষণ। কি হবে? আধিক্য বা নির্ধারক বিশেষণ। দেখো বাংলা প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্রের প্রশ্ন কিভাবে আসে। যেমন গত বছর এই সোনাত্তরী কবিতা থেকে, মানে গত সেশনে এসেছে যত চাও তত লাও। এটা কোন ধরনের সর্বনাম? কি হবে? সাপেক্ষ সর্বনাম। এবছর আসতে পারে যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি এটা কোন অর্থ দিয়েছে? মনে রাখবা বেশি বেশি যদি বোঝাই তখন সেটা কি হবে? সেটা আধিক্য হবে। বা এখানে বলতে পারে যে নির্ধারক বিশেষণ, নির্ধারণ করে দিচ্ছে। কি হবে বলতো? নির্ধারক বিশেষণ। তোমরা যদি ক্লাসের ব্যাখ্যা সহ এই পিডিএফ পেতে চাও অবশ্যই শেয়ার করে আমাকে জানাতে হবে। আমার আইডি আমি এখানে মেনশন করছি, বা যদি কেউ পরিচিত থাকো একটু মেনশন করে দাও। এখানে তায়ব রারি আছো, শ্রেয়া বৃষ্টি আছো, একটু আমার আইডিটা এখানে মেনশন করে দিও যাতে তারা পেয়ে যেতে পারে। সোনাত্তরী কবিতায় অধিকাংশ পংক্তি কত মাত্রার সেটা বলো। এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বাংলার জন্য আর কোনো কিছু করতে হবে না, জাস্ট বইটা কেন, আমার ক্লাসগুলো করো। তোমাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি সর্বোচ্চ কমন পাবে। দেখো আমার আইডি থেকে একটা কমেন্ট করেছি, আমি জিলানি বলছি, এটাই হচ্ছে আমার আইডি, সব পেয়ে যাবে এখানে। তাহলে কি হবে বলতো? 8 হচ্ছে এটা পূর্ণ আর এটা হচ্ছে অপূর্ণ। 8 যোগ 5 হবে। কি হবে? 8 যোগ 5। পরের প্রশ্নটি, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? বলো কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? রবি ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? একটু ঝটপট জানাও। এবং যারা পরে এসেছো তারা একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, কারণ ক্লাসের পিডিএফ তোমার লাগবে। এবং এইভাবে আমি 16টা লেকচার নিব। 16টা লেকচারের মাধ্যমে বাংলা A to Z শেষ করে দিব। তার জন্য পূর্বের যে ক্লাসগুলো আমার আইডিতে পেয়ে যাবে, পিডিএফ এর জন্য অবশ্যই তোমাকে নক করতে হবে। আর 38টা শেয়ার, যদি 100 প্লাস শেয়ার হয় তাহলে 16টা লেকচারেরই পিডিএফ তোমরা পাবা ব্যাখ্যা সহকারে। এবং তোমাদেরকে আমি প্রায় 15টা পরীক্ষা নিব তোমাদের বাংলার উপর, একদম ঝালাফালা করে দিব। প্রতিদিন বাংলা ক্লাস নিবেন, সপ্তাহে 2 দিন ক্লাস পাবে। তাহলে কি হবে বলতো? এই যে কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান, তোমরা সবাই উত্তর করবা যে সং অফারিংস। কিন্তু এই গীতাঞ্জলির সাথে কিন্তু অন্যান্য কবিতাও কিন্তু লিখেছিলেন। কি হবে বলতো? গীতাঞ্জলির সাথে তিনি অন্যান্য কবিতাও কিন্তু কিছু ছিল, অন্যান্য কাব্য ছিল। গীতাঞ্জলির সাথে অন্যান্য কাব্য ছিল, এটা একটু তোমরা শুধরে নিবা, কারণ এটা তোমরা গীতাঞ্জলি উত্তর করবে এটাই স্বাভাবিক। কিন্তু এর সাথে এখানে তো তোমার হচ্ছে বলেছে কোন কাব্য, সেটা সং অফারিংস হবে, এটা ঠিক আছে। পরের প্রশ্নটি দেখো, শেষ লেখা রবি ঠাকুরের কোন জাতীয় গ্রন্থ? এবং এর সাথে যেটা জুড়ে থাকে সেটা হচ্ছে শেষের কবিতা, সেটা হচ্ছে উপন্যাস হবে। এটা কি হবে বলতো? উপন্যাস। এবং ডিএসইউতে এবার এসেছে যে ঘরে বাইরে এটা কোন ধরনের রচনা? তাহলে কি হবে বলতো? এটা উপন্যাস হবে। এবং এটা ছন্দ সহকারে মনে রাখার জন্য বাংলা বিচিত্রা তো যথেষ্ট। শেষ লেখা, দেখি উত্তর করো। হ্যাঁ, এটা সং অফারিংস হবে, কিন্তু এটা বলেছি যে এর সাথে আরো কিছু কাব্য ছিল, এটা তো সঠিক উত্তর সং অফারিংসই হবে। নোবেল পুরস্কার
যারা এখনো শেয়ার করনি, শেয়ার না করলে পিডিএফ আমি দিব না। এবং এই আরো যে তোমার 16টা লেকচারের A to Z স্লাইড, সেটা হচ্ছে আলাদা পেইড একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দেওয়া হবে। যারা শেয়ার করবে, শেয়ার করে আমাকে জানাবে, পেইড গ্রুপে তাদেরকে অ্যাড করা হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলতো? শেষ লেখা, এটা হচ্ছে কাব্য হবে। কি হবে? কাব্য। পরের প্রশ্নটি, তরু ছায়ামসি মাখা, এবং প্রশ্ন আসতে পারে তরু ছায়ামসি মাখা এটা অর্থ কি? একটা লাইন দিয়ে দেখো, তোমার সোনার কবিতা থাকতে পারে, প্রতিদান থাকতে পারে, 18 বছর বয়স কবিতা থাকতে পারে। এখান থেকে একটা কবিতার একটা লাইন দিয়ে তোমাকে বলবে এর পরের পংক্তি কি, পরের চরণ কি, এ ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। তাহলে বলো যে তরু ছায়ামসি মাখা এটা কালচে রং হবে, এটা তো মনে রাখবে। এর পরে কি বসবে? যে তরু ছায়ামসি মাখা, তারপর গ্রামখানি মেঘে ঢাকা, নাকি হচ্ছে তোমার পরে পরে দেখেই আঁকা। তোমরা খুব সহজে উত্তর করে দিবা যে ক হবে বা হচ্ছে গ হবে। এবং এই যে একটা প্রশ্নের উত্তর, সম্ভাব্য উত্তর কোনটা হতে পারে, এই যে সহজ টেকনিক কৌশল কিন্তু ক্লাসে পাবা। এবং একই সাথে আমাদের বইয়ে কিন্তু বিভিন্ন ট্রিক্স এর মাধ্যমে এগুলো দেওয়া আছে। অনেকে উত্তর করেছে, ধন্যবাদ। নুসরাত আছে। ছেলেদের মধ্যে থেকে কেউ একটু কমেন্ট করো। মেয়েদের এত অগ্রগতি খুবই ভালো লাগে, ছেলেদেরও দরকার। গ্রামখানি কি হবে বলতো? মেঘে ঢাকা। এখানে দেখো মাখা আছে, এখানে কি আছে বলতো? ঢাকা। পরের প্রশ্নটি, সোনার কবিতা কোন ছন্দে রচিত? এটা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আসে, কম বেশি এসেই থাকে, যে কোন ছন্দে রচিত। দেখো আমি জিলানি স্যার এই পেজ থেকেও দিয়েছি, ক্লাসের মানে ব্যাখ্যা সহকার পিডিএফ অনেক সময় এই পেজেও পোস্ট করা হয়। এটা হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত হবে। কি হবে? মাত্রাবৃত্ত ছন্দে। এই প্রশ্নটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা খুবই, দেখো চারিদিকে বাঁকা জল কৃষকের মনে কি সৃষ্টি করেছে, তোমরা একটু জানাও। এর পাশাপাশি দেখো এই প্রশ্নটা কেমন আসতে পারে, বাঁকা জল কিসের প্রতীক? তাহলে কি হবে? বাঁকা জল হচ্ছে অনন্ত কাল স্রোতের প্রতীক। কি হবে? অনন্ত কাল স্রোত। বাঁকা জল হচ্ছে অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থা। কি হবে? অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থার প্রতীক। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, প্রতিকূল অবস্থা। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলতো? এই যে বাঁকা জল, এটা যেহেতু বলেছে অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা, সেক্ষেত্রে এটা মানব মনে কি সৃষ্টি করে? এটা আশঙ্কা সৃষ্টি করে, আশঙ্কা। এবং এর পাশাপাশি তোমাকে জানতে হবে আকাঙ্ক্ষা বানানটা গুরুত্বপূর্ণ। আকাঙ্ক্ষা ও হবে এবং কি হবে বলতো? ক্ষীয় হবে। ও এবং কি হবে? ক্ষীয় হবে। এটা মনে রাখবে। ছয়ের গ না, ছয়ের হচ্ছে এখানে আশঙ্কা হবে, মানে বাঁকা জল যেহেতু আমাদের অনুকূলে না, আমাদের এটা দেখো প্রতিকূল, নেগেটিভ অর্থ দিচ্ছে, সেক্ষেত্রে এটা আশঙ্কা সৃষ্টি করে। এর পাশাপাশি মনে রাখবে আশঙ্কা বানানে ও এবং ক হবে, আর আকাঙ্ক্ষা বানানে ও এবং কি হবে? ক্ষীয় হবে। সং অফারিংস গ্রন্থের ভূমিকা লেখেন কে? বলো। সং অফারিংস গ্রন্থের ভূমিকা কে লেখেন? পঞ্চান্নটা শেয়ার, 85 জন প্লাস। পিডিএফ লাগলে অবশ্যই শেয়ার করতে হবে। রবি ঠাকুর না, এটা হবে না। উইলিয়াম মর্শদ এটাও না। মাইকেল মধুসূদন দত্ত না। না, তাহলে বাকি থাকে কোনটা? বাংলা বিচিত্রা বইটার দাম কত? বাংলা বিচিত্রা বইটা দেখো এখানে 560 টাকা, যে কোনো নিকটস্থ লাইব্রেরিতে। এবং দেখবা কভার পেজে শুরুতে লেখা রয়েছে যে বইটি কিনে 5000 টাকা কোর্স ফ্রিতে করতে পারবা। এবং এক্ষেত্রে কিউআর স্ক্যান কোড আছে, এখানে স্ক্যান করলে কিন্তু তোমরা কোথায় কি পাবে সেটা কিন্তু বিস্তারিত পেয়ে যাবে। অর্থাৎ বইটি সংগ্রহ করো, তোমার বাংলা মানে বাংলা নিয়ে কোনো টেনশন তোমাকে করতে হবে না। 16টা লেকচার এবং এরপরে আরো লেকচার বাড়বে, ম্যারাথন ক্লাস নিব, পরীক্ষা নিব। অর্থাৎ এর মাধ্যমে তোমার প্রস্তুতি একদম সেরা থেকে সেরা হবে। শুধুমাত্র এই এমসিকিউ আকারে না, লিখিত ক্লাস পাবে, প্রায় 10টা লিখিত ক্লাস পাবে। তাহলে এখানে দেখো কি হবে? উইলিয়াম এই যে বাটলার ইয়েটস হবে, WB ইয়েটস বলা হয়। WB কি বলা হয়? বলা হচ্ছে ইয়েটস বলা হয়, অর্থাৎ বাটলার এই যে ইয়েটস হবে। গণহারে ভুল করেছে, গণহারে কয়েকজন বাদে। শ্রাবণ গগন ঘিরে ড্যাশ, তাহলে শূন্যস্থান কি হবে? শ্রাবণ, তাহলে কোন মাসের কথা বলা হয়েছে বলতো? শ্রাবণ। আর যদি বলা হয় কোন ঋতুর কথা বলা হয়েছে, তাহলে কি হবে? বর্ষা ঋতু। তাহলে শ্রাবণ গগন ঘিরে এর পরে কি বসবে বলো? শ্রাবণ গগন ঘিরে এরপরে কি বসবে?
এরপরে যে লাইনগুলো দিব, এই এমসিকিউটা পরে যে লাইনটা দিব সেটা হচ্ছে দেখো, যদি এমসিকিউ আকার এখান থেকে হুবহু কমন নাও পাও, এরপরে যে লাইনগুলো থাকবে সেখান থেকে হুবহু কমন পাবে, এর হচ্ছে নিশ্চয়তা আমি দিচ্ছি, কারণ এর বাইরে আর গুরুত্বপূর্ণ তথ্য নাই। যেগুলো আসুক না কেন সব একটু পরে আলোচনা করব। এবং এটা হচ্ছে আমাদের বাংলা বিচিত্রা বইয়ের, আমি নাম্বারও বলে দিব প্রয়োজনে, কত নম্বর পেজে এটা আছে। পেজে 224 পেজ বাংলা বিচিত্রা, 224 পেজে ধারাবাহিকভাবে সবগুলো পেয়ে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ঘন মেঘ ঘুরে ফিরে, ঘন মেঘ ঘুরে ফিরে। তাহলে এখানে দেখো ঘিরে আছে, এখানে দেখো কি আছে? ফিরে আছে, একটা শেষে মিল আছে। পরের প্রশ্নটি, সকলই দিলাম তুলে ড্যাশ হবে, কি হবে বলো তো? ড্যাশে কি হবে? বেদনা ভরে নাকি থরে বিথরে নাকি আজালা ভরে, কোনটা হবে? অর্থাৎ শুরুতে যদি তুমি কবিতাটা ভালোভাবে তোমার আয়ত্তে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে। এবং প্রয়োজনে আমরা কবিতার যে প্রত্যেকটা কবিতার লাইন বাই লাইন ধারাবাহিকভাবে পড়ানো হবে। আগামী আমার ক্লাস পাবে তোমরা হচ্ছে সোমবারে পাবে। আমার বাংলা ক্লাস হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার হচ্ছে 7টায় আর বৃহস্পতিবার হচ্ছে তোমরা পাবে রাত 8টায় পাবে। অর্থাৎ প্রতি সপ্তাহে 2টা ক্লাস পাবে। তাহলে সঠিক উত্তর কি হবে একটু জানাও। এই যে সকলে দিলাম তুলে মানে যা যা আছে সবকিছু আমি তুলে দিলাম, থরে ভিতরে মানে কি বলতো? সুবিন্যস্ত করে বা স্তরে স্তরে সজ্জিত করে, স্তরে স্তরে বা কি বলতো? সুবিন্যস্ত করে সাজিয়ে দিলাম, যা যা ছিল সব। তাহলে সঠিক উত্তর হবে এরপরে দেখো যেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, অন্য হাজার হাজার বই থাকতে পারে, সেটা ভালো হতে পারে, সেখানে সেই পেজে কমেন্ট করো ভাই। এখানে কেন আসছো কমেন্ট করতে? তুই মার্কেটিং করছিস না, তাই এখানে কেন কমেন্ট করছিস আমাকে বোঝা। অন্যান্য তোমার এই যে শুরু থেকে আজকে থেকে শুরু হয়েছে একেবারে মানে শেষ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পর্যন্ত জয়কলি তোমার পাশে থাকবে। ডিসিইউ আগে একদম সর্বশেষ সবাই ভুলে গিয়েছিল যখন, তখন তোমাদেরকে ফ্রি ক্লাস আমরা দিয়েছি, পরীক্ষা নিয়েছি। তোমাদের যারা মনে থাকে, তোমাদের যারা উপকার করবে তাদের সাথে তোমরা থেকো। জীবনে মানে ন্যূনতম একটু কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে থাকো। আমার স্টুডেন্ট ঢাবিতে তোমার হচ্ছে সেকেন্ড হয়েছে, ডিসিইউতে সেকেন্ড হয়েছে, তারা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করে। কিন্তু কিছু স্টুডেন্ট আছে ফ্রি ক্লাস করে, পরীক্ষা দেয় সব, ন্যূনতম কৃতজ্ঞতা প্রকাশ করে না। মনে রাখবে, শিক্ষার্থী হিসেবে তোমার পরিচয় কিছুদিনের হলেও মানুষ হিসেবে তোমার পরিচয় হচ্ছে আজীবনের। সর্বদাই মনুষ্যত্বের বিকাশ কিন্তু তোমাকে ঘটাতে হবে। এই কথাটা বলে রাখলাম, মনে রাখবে। যত চাও তত লও, তাহলে যত তত এটা কি বলতো? সাপেক্ষ সর্বনাম। এটা কি বলতো? সাপেক্ষ সর্বনাম। তাহলে যত চাও তত লও, এটা কি হবে? তরণী পরে। কি হবে? তরণী পরে। খুর ধারা বলতে সোনাত্তরী কবিতায় কি বলা হয়েছে বলতো? খুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত, খুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত। হ্যাঁ, তোমাকে রূপক দিয়ে বই গিফট করব তখনই যখন তুমি নিয়মিত ক্লাসগুলো করবা, পরীক্ষায় ভালো মার্ক পাবা, আমি নিজে থেকে তোমাকে গিফট করব, কথা দিলাম। কবিতায় আমি যে অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে কি হবে? এটা কমেন্টে লেখো তোমরা। সোনাত্তরী কবিতায় আমি কৃষক অর্থে বা প্রতীকী অর্থে কি বলতো? শিল্পস্রষ্টা। 2টা প্রশ্ন দেখো কিভাবে আসতে পারে, ভালোভাবে ভেঙে ভেঙে আমি পড়াচ্ছি। যে সোনাত্তরী কবিতায় আমি যে অর্থে ব্যবহার করা হয়েছে সাধারণ কৃষক, কিন্তু যদি বলা হয় প্রতীকী অর্থ কি, যেহেতু সোনাত্তরী কবিতা রূপক বা জীবন দর্শন আশ্রিত কবিতা, সেক্ষেত্রে মনে রাখবে প্রতীকী অর্থ হচ্ছে শিল্পস্রষ্টা কবি, আর সাধারণ অর্থ বললে কৃষক। ক্লিয়ার? বিচিত্রা আসলেই ভালো, আমি নিজেই পড়ি। সাবিয়া ইসলাম, অসংখ্য ধন্যবাদ। বলো কি হবে? আর এটা তো জটিল বাক্যের মধ্যে থাকে, সাপেক্ষ সর্বনাম। সে যে সে যারা তারা যত তত যিনি তিনি, এইগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম, তোমার হচ্ছে জটিল বাক্যের মধ্যে থাকে। তাহলে সাধারণ অর্থ বললে কৃষক, আর প্রতীকী অর্থ বললে শিল্পস্রষ্টা কবি হবে। এবং রংপুরে কে কে আছো ক্লাসটি দেখছো একটু জানিও। আমি রংপুরে যদি কেউ থাকো, ক্লাস শেয়ার করছে এমন যদি কেউ থাকো, গিফট পাবে। আমি শনিবার সেখানে ক্লাস নিব। আমি একেলা বলতে বোঝাতে হয়েছে কি দেখো, এখানে কৃষক কিংবা শিল্পস্রষ্টা কবি নিঃসঙ্গ অবস্থা। তরু ছায়ামসি মাখা স্টার দিয়ে রাখছি, এটা হচ্ছে গাছের ছায়ার কালো রং। মনে রাখবে এটা কি রং? তরু ছায়ামসি, সেটা হচ্ছে গাছের ছায়ার কালো রংকে বলা হয় তরু ছায়ামসি মাখা। গত সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা এসেছিল। সোনাত্তরী কবিতাটা এটা আমি 100% দিয়ে রাখবো, কারণ এতটাই গুরুত্বপূর্ণ এটা, এবং 7 স্টার দেওয়া দরকার এটা। সোনাত্তরী কবিতাটা কোন ধরনের কবিতা? দেখো, রূপক কবিতা, বা এটা না থাকলে অপশনে থাকতে পারে নাম কবিতা।
তারপরে দেখো জীবন দর্শনাশ্রিত কবিতা বা ভাব প্রদান কবিতা। এই যে দেখো একটা নাম দিলেই তো পারতাম, কিন্তু আমরা বাংলা বিচিত্রা বইয়ে যেখান থেকে প্রশ্ন আসতে পারে, এসেছিল, সম্ভাবনা আছে, সব কিন্তু এই বইয়ে, একটা বইয়ে তুমি পাবে। এর জন্য আলাদা আলাদা বিরোচনের বই কিনতে হবে না। একটা 560 টাকার মধ্যেই তুমি গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, বিরোচন, লিখিত সব পেয়ে যাবা, সব A to Z। জয়কলি অ্যাকসেপ্ট বইয়ের কত দেখো আমাদের পেজে, যে পেজে ক্লাস হচ্ছে, আগামীকাল সকাল 9টার পর হচ্ছে, মেসেজ করবা। বিদেশ কিসের প্রতীক? বিদেশ দেখো চিরায়ত শিল্পালোকের প্রতীক। এরপরে দ্বিতীয় পত্র আলোচনা করব। ড্যাশ ভিড়াও তরি কুলেতে এসে, অর্থাৎ কি হবে? বারেক ভিড়াও। বারেক শব্দের অর্থ কি বলতো? একবার। বারেক শব্দের অর্থ হচ্ছে একবার। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, থরে বিথরে, এটা তোমাদের এমসিকিউ আকারে আসতে পারে। সেটা হবে কি হবে? সুবিন্যস্ত করে বা স্তরে স্তরে। সুবিন্যস্ত করে বা কি হবে বলতো? স্তরে স্তরে। এরপর চারিদিকে বাঁকা জল করিছে খেলা, অর্থাৎ বাঁকা জল কিসের প্রতীক? কাল স্রোতের প্রতীক বা অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থা। অনন্ত কাল স্রোত বা কি হবে বলতো? প্রতিকূল। আমি সংক্ষেপে লিখছি। সোনাত্তরী কবিতায় মেঘে ঢাকা কি ছিল? যেমন গত সেশনে এসেছে ঢাবিতে, কোন সময়ের কথা বলা হয়েছে? প্রভাত বেলা, সকাল বেলা অপশনে থাকতে পারে। তাহলে এটা এই বছর আসতে পারে যে সোনাত্তরী কবিতায় মেঘে ঢাকা ছিল কি বলতো? গ্রামখানি কিসে ছিল? মেঘে ঢাকা। সোনাত্তরী কবিতায় তরি, তরি শব্দের অর্থ নৌকা, কিন্তু বলা হয়েছে তরি শব্দটি যে অর্থে ব্যবহার করা হয়েছে, দেখো সাধারণ অর্থ আর একটা হবে রূপক অর্থে কি ব্যবহার করা হয়েছে, যেটা রূপক অর্থে ওইটা কিন্তু পরীক্ষায় আসবে। সাধারণ অর্থে এত সহজ প্রশ্ন আসে না। তাহলে দেখো মহাকালের অনির্দেশ্য পরিসীমা অর্থে, মহাকালের অনির্দেশ্য পরিসীমা অর্থে ব্যবহার করা হয়েছে। এবার সোনাত্তরী কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে কি হবে বলতো? বর্ষা ঋতু। তারপর বাংলা ছোট গল্পের পথিকৃত, প্রশ্ন হতে পারে পথিকৃত মানে কি? পথ প্রদর্শক। কি হবে বলতো? পথ প্রদর্শক। সোনাত্তরী কবিতা, এটা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে আসতে পারে, স্টার চিহ্ন দিয়ে রাখছি, যে ব্যবহৃত দুইটি নির্ধারক বিশেষণ আছে। তাহলে দেখো যেগুলো নির্ধারণ করে দেয়, যেমন রাশি রাশি, ভাড়া ভাড়া, রাশি রাশি, ভাড়া ভাড়া, এবং এটা দ্বারা আধিক্য মানে বেশি বেশি বুঝিয়েছে। নৌকা মাঝি কিসের প্রতীক? এটা কি হবে বলতো? মহাকালের প্রতীক। সোনাত্তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সোনাত্তরী এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। শূন্য নদীর তীরে মাত্রাবৃত্ত ছন্দে, এবং এটা কি হবে? পূর্ণ মাত্রা হচ্ছে 8 পর্ব, আর অপূর্ণ হবে কত বলতো? 5। কি হবে? 5 হবে। এই দেখো শূন্য নদী 8 আছে। এরপর এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকে লেখো সোনাত্তরী কবিতাটি কোথায় বসে রবি ঠাকুর রচনা করে? প্রত্যেকেই জানাও যে তার রচনা যে স্থানকাল কোথায় ছিল। সোনাত্তরী কবিতাটি যে রবি ঠাকুর রচনা করেছিলেন তার স্থান কাল কোথায় ছিল? একটু ঝটপট জানাও, কোন স্থানে বসে। সোনাত্তরী কবিতায় আমি শব্দটির প্রতীকী অর্থ হচ্ছে কবি নিজে, আর কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে বর্ষার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকেই জানাও, প্রত্যেকেই। ভুল যাক, সমস্যা নেই, উত্তর করো। তাহলে সঠিক উত্তর দেখো এখানে কি হবে? পূর্ববঙ্গের শিলাইদহ, আচ্ছা কুষ্টিয়ার শিলাইদহে পদ্মবক্ষ, এটা মনে রাখবে যে পদ্মবক্ষের বটে বসে 1298 বঙ্গাব্দের ফাল্গুন মাসে, কোন মাসে বলতো? ফাল্গুন মাসে কুষ্টিয়ার শিলাইদহে যে রবি ঠাকুরের যে কুঠি বাড়ি আছে, আমি যখন ক্লাস 8-9-এ পড়ি তখন গিয়েছিলাম, তোমরাও যাবে, এবং কুষ্টিয়ার কেউ থাকলে সেটা অবশ্যই জানিয়ে দিও। তাহলে এটা এখান থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছে, গতবার 2টা প্রশ্ন এসেছে, এবং এবছর আসতে পারে, কারণ এইগুলো নিয়েই তো প্রশ্ন করবে, তাই না? তাহলে দেখো কি হবে এখানে? রবি ঠাকুর কোথায় বসে সোনাত্তরী কবিতাটি রচনা করেন? পূর্ববঙ্গের যে শিলাইদহের পদ্মবক্ষের বটে বসে, কত? 1298 বঙ্গাব্দের, এবং ফাল্গুন, এটা মনে রাখবে, ফাল্গুন মাস। সোনাত্তরী কবিতায় সাপেক্ষ সর্বনাম আছে কয়টি? 2টি। কি কি? যারে তারে, আর দেখো যত তত। মানে একটা কবিতা থেকে কেমন প্রশ্ন আসতে পারে দেখো, প্রতিটা লাইন ভেঙে ভেঙে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এবং এটা যদি মনে না রাখতে পারো, এই সোনাত্তরী কবিতা থেকে প্রায় 500 এমসিকিউ আছে, সেটা তুমি কোথায় পাবে? প্রশ্ন হতে পারে, সেটা বাংলা বিচিত্রা বই থেকে তুমি প্র্যাকটিস করবা। সোনাত্তরী কবিতায় নির্ধারক বিশেষণ, এটা তো বললাম। কবিতার মূল ভাববস্তুগত বিষয় হচ্ছে মহাকাল মানুষ, আর কত সনে কত তারিখে, এটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্মগ্রহণ করে, এবং বাংলা সালটা কিন্তু পরীক্ষায় বেশি এসে থাকে, বাংলা সালটা। এবার দেখো
ধ্বনি ও বর্ণ প্রকরণ, এখান থেকে কেমন প্রশ্ন আসবে আমি বিস্তারিত আলোচনা করেছি। এখন দেখো তোমাদেরকে যদি আমি বলি বাংলা বর্ণমালা কয়টি, একটু ঝটপট জানাও তো। আমি জানি 99% শিক্ষার্থীরা ভুল উত্তর দিবে। আমি যদি বলি বাংলা বর্ণমালা কয়টি, একটু জানাও। প্রত্যেকটা টেকনিক ওয়াইজ আমি শেখাবো। আমি যদি তোমাদেরকে বলি যে বর্ণমালা কয়টি, বর্ণমালা কয়টি, আরেকটা যদি বলি বর্ণ কয়টি। একটা হচ্ছে বর্ণমালা, আরেকটা যদি বলি বর্ণ কয়টি, একটু ঝটপট জানাও দেখি সঠিক উত্তর কে দিতে পারে। সঠিক উত্তর কে আগে দিতে পারে একটু ঝটপট জানাও, কারণ আমাদের ক্লাসটা শুরু হতে একটু লেট হয়েছে, এর আগে অন্য ক্লাস ছিল। এটা শর্টকাট ভাবে কিভাবে মনে রাখবে আমি একটা টেকনিক দিই। দেখো তোমরা যখন ছোট ছিলে বা এখনো অনেকেই যে বকুল ফুল আছে, বকুল সকালবেলায় দেখবা বকুল গাছের নিচেই যে বকুল ফুল পড়ে থাকে, অনেকেই জাস্ট মনে করো জাস্ট মানে তো এখান থেকে তুমি বকুল গাছের নিচ থেকে 50টি বকুল ফুল কুড়িয়ে এনেছো, তাহলে এই 50টি বকুল ফুল দিয়ে তুমি একটা মালা গাঁথবে। তাহলে ফুল কুড়িয়ে এনেছিল কয়টা বলো তো? 50টি। কয়টি বলো তো? তাহলে মনে রাখবে বর্ণ হচ্ছে 50টি। এই 50টি বকুল ফুল দিয়ে তুমি কয়টা মালা গাঁথবে? একটি। তাহলে বর্ণমালা হবে একটি, বর্ণ হবে কয়টি বলো তো? বর্ণ হবে কয়টি? বর্ণ হবে 50টি। এই 50টি বর্ণের মধ্যে তোমার হচ্ছে দেখো স্বরবর্ণ সেখানে কয়টি হবে বলো তো? 11টি। এবং এখান থেকে যদি ভেঙে ভেঙে প্রশ্ন আসে তাহলে এমন থাকবে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলে। এবং একটার কার নাই তাকে কি বলা হয়? অ আছে লিন বা নীলিন বর্ণ। এরপরে দেখো ব্যঞ্জন বর্ণ কয়টি বলো তো? এই যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে তোমার 39টি। ব্যঞ্জন বর্ণের এর মধ্যে সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, বলা হয় কি বলা হয়? ফলা। তাহলে এখন প্রশ্ন হতে পারে ভাইয়া ফলা কয়টি? ফলা হচ্ছে 6টি। কিভাবে মনে রাখবো? এই যে শর্টকাট টেকনিক দিয়ে দিচ্ছি, প্রত্যেকে কমেন্টে লেখো যে মজার লবণ। ফলা হচ্ছে 6টি, মনে রাখার টেকনিক হচ্ছে মজার লবণ। এক ক্লাস থেকে তুমি 5 থেকে 6টা বা সর্বোচ্চ তুমি 5টা কমন পাবেই, এবং সেভাবে পড়াচ্ছি। তাহলে কি হবে? যে মজার লবণ, ম ফলা, এরপরে দেখো জ ফলা, র ফলা, ল ব ন, এই হচ্ছে 6টি ফলা। তাহলে বর্ণমালা একটি, বর্ণ 50টি, এর মধ্যে স্বরবর্ণ আছে কয়টি? 11টি। একটার কার নাই তাকে বলা হয় লিন বা নীলিন বর্ণ। আর কারকে দেখো সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? ব্যঞ্জন বর্ণ 39টি, এর সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা হচ্ছে 6টি, মজার লবণ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? তাহলে এখানে দেখো ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয়? ধ্বনি বলা হয়। আর বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে, জাস্ট এখান থেকে এই তথ্যগুলো পড়বা। আর মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এটা আসতে পারে যেমন রস্বই, এ, ও, এ, আর একটা দেখো কি আছে? এ আছে অতিরিক্ত। তাহলে মনে রাখবা স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণ কয়টি বলো তো? 11টি। আর স্বরধ্বনি কয়টি? 7টি। স্বরধ্বনি কয়টি? 7টি হবে। এই সবগুলো বিস্তারিতভাবে A to Z ব্যাখ্যা কিন্তু আমাদের বইয়ে রয়েছে। বর্ণমালা একটির নাম কি? বাংলা বর্ণমালা। বাংলা বর্ণমালা। এবার দেখো ধ্বনি ও বর্ণ, এখান থেকে কোনগুলো পড়বা? যে ধ্বনির প্রতীককে কি বলা হয় বলতো? বর্ণ বলা হয়। আমি এটা যদি আর একটু ব্যাখ্যা সহকারে পড়াই তাহলে দেখো আরো তোমাদের ক্লিয়ার হবে। আমি যদি শুরুতে লিখি ধ্বনি, এরপর হচ্ছে লিখি বর্ণ, ধ্বনি বর্ণ, তারপরে দেখো শব্দ, ধ্বনি বর্ণ শব্দ, এরপর আসবে বাক্য, তারপর আসবে কি বলতো? ভাষা। ধ্বনি বর্ণ শব্দ। এখন প্রশ্ন আসবে যে শব্দ কাকে বলে? শব্দ হতে গেলে দুইটা শর্ত পূরণ করতে হবে। এক, বর্ণগুলো পাশাপাশি বসবে। যদি আমি এখানে লিখি গোলাপ, তাহলে গোলাপ দেখো শব্দ কিনা। আরেকটা যদি লিখি আমি পলাগ, এটা শব্দ কিনা? একটু খেয়াল করো তো। শব্দ হতে গেলে দুইটা শর্ত পূরণ করতে হবে। কয়টা? দুইটা শর্ত পূরণ করতে হবে। এক হচ্ছে বর্ণগুলো পাশাপাশি বসবে, শুধুমাত্র বসলেই হবে না, তার পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। তাহলে দেখো গ একটা বর্ণ, ল একটা বর্ণ, প একটা বর্ণ পাশাপাশি বসেছে। এবং গোলাপ একটা ফুলের নাম, যখন প্রথম দেখা হয় অনেকে এটা দিয়ে থাকো, মাথায় একটা সেন্স কাজ করছে, হ্যাঁ এটা সুগন্ধি ফুলের নাম, দুইটা অর্থই পূরণ করেছে, এটা শব্দ হবে। কিন্তু প একটা বর্ণ, ল একটা, এটা দেখো প্রথম শর্ত পূরণ করেছে কিন্তু এটা পূর্ণ অর্থ দিচ্ছে না, তাহলে এটা কি হবে? শব্দ হবে না। তাহলে শব্দের ক্ষুদ্রতম অংশ কি? প্রশ্ন হতে পারে। তোমরা বলতে পারো ধ্বনি হবে বা বর্ণ হবে,
তাহলে শব্দকে ভাঙলে আমরা দুইটাই পাই, ধ্বনিও পাই বর্ণও পাই। কোনটা আগে হবে? তোমার মন প্রচন্ড খারাপ, সাধারণত মন খারাপ থাকলে কোন গানগুলো শোনো? যে তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি, রক্ত যাবার মতো তোমার ড্যাশ ড্যাশ। তাহলে দেখো তোমার মন খারাপ, তুমি একটা গান লিখবে, তাহলে লেখার আগে তুমি যে লেখার আগে কি আগে তুমি হচ্ছে মুখে বলে নাও নাকি আগে লেখা শুরু করে দাও? কোনটা আগে সংগঠিত হয়? আগে মুখে বলার কাজ। তাহলে মনে রাখবে এই ধ্বনি হচ্ছে কি বলতো তোমার মৌখিক রূপ, কি হবে? মৌখিক। আর বর্ণ হচ্ছে কি বলতো লৈখিক রূপ। তাহলে যেটা আগে সংগঠিত হবে সেটা কি হবে বলতো? ক্ষুদ্রতম অংশ। তাহলে শব্দের ক্ষুদ্রতম অংশ কি? ধ্বনি হবে। বাক্যের ক্ষুদ্রতম অংশ কি? শব্দ হবে। আর ভাষা থেকে তিনটা প্রশ্ন বেশি আসে। ভাষার মানুষের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা, এর মূল উপাদান। তাহলে ভাষার মূল উপাদান হবে কি বলতো? ধ্বনি হবে। মূল উপাদান, মূল উপাদান হবে ধ্বনি। উপাদান মানে কি? আমি একটু বিস্তারিত ভেঙে বোঝাই। মূল উৎস, মেইন সোর্স, মানে যে জায়গা থেকে সূচনা হয়েছে। যেমন এই বিল্ডিং এর একটা উপকরণ কি বলতো? ইট। ইট সৃষ্টি হয়েছিল কাদামাটি থেকে, তবে শ্বাসে আকৃতি দিয়ে একটা দেখো তোমার আকৃতি দিয়ে পোড়ানো হয়েছে, সর্বশেষ পর্যায়ে এই যে পোড়া মাটি, পোড়া ইট হয়েছে। তাহলে উপকরণ, উপকরণ হবে বাক্য। যেমন আমরা উপকরণ লিখি, দেখো উপকরণ যখন লিখি এখানে কি আছে দেখো? ক আছে। আর বাক্যতে কি আছে দেখো তো? ক আছে। তাহলে উপকরণ হবে বাক্য, আর উপাদান হবে কি বলতো? ধ্বনি হবে। যেমন উপাদান যখন আমরা লিখি দেখো এখানে কি আছে? দন্তান্ন ন আছে। আর ধ্বনিতে কি আছে দেখো? দন্তান্ন ন আছে। এইভাবে কিন্তু মনে রাখতে পারো। আমি কোন দিন ক্লাস নিব? আমি হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে তোমরা সোমবার পাবে আমার ক্লাস। আগামীকাল আরেকটা ক্লাস পাবে আমার আইডিতে, তোমরা নক দিয়ে রাখবে বা জিলানী হাসান জয় এটা ফলো দিয়ে রাখবে। স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ এটা তো পড়ানো হয়েছে। এবার দেখো স্বরবর্ণ এটা হচ্ছে 11টি, মনে রাখবা, জাস্ট এটা পরীক্ষায় আসে। আর ব্যঞ্জন বর্ণতে এখানে 39টি, সংক্ষিপ্ত রূপগুলো পরীক্ষায় আসে, লিখে দিয়েছি। আর কারও নিয়ে আলোচনা করলাম। কার হচ্ছে একটা কার নাই, তাকে বলা হয় যে নীল বা নীলিন বর্ণ বলা হয়, ওয়াকে। এরপর দেখো অনুবর্ণ কি? আর ফলা তো বললাম, ফলা মনে রাখার কৌশল হচ্ছে মজার লবণ, অর্থাৎ ম ফলা, জ ফলা, র ফলা, ব ফলা আর ন ফলা। আর রেপ, রেপের পর মনে রাখবা ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। যেমন আমরা যদি লিখি অর্জন বানান, তাহলে অর্জন বানান কিন্তু এটাই হবে। আবার অর্জন বানান কিন্তু এটা কখনোই হবে না, অর্থাৎ রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। দ্বিত্ব মানে দুই, রেপের পর ব্যঞ্জন বর্ণ কখনো দুইটা হবে না। তারপরে দেখো এখান থেকে লাগবে অক্ষর। অক্ষর থেকে প্রশ্ন আসবে। অক্ষরটা খুব সহজে কিভাবে মনে রাখবে দেখো, এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু একবার উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলা হয়, এবং এর ইংরেজি হচ্ছে সিলেবল বলা হয়। দেখো আমরা যদি বলি ইংরেজি বর্ণ কয়টি? ইংরেজি বর্ণ হচ্ছে 26টির মধ্যে তোমার ভাওয়েল আছে কয়টি? 5টি। ভাওয়েল কয়টি? 5টি। এ, ই, আই, ও, ইউ। খুব সহজে কিভাবে মনে রাখবে? আমরা প্রপারলি ইংরেজিতেও চ্যাট করি না, আমরা বাংলায় করি না। আমরা কিসে করি বলতো? বাংলিশে করি। যদি আমি লিখি এ এম আই, আমি তোমাকে, টি ও এম এ কে, তোমাকে ড্যাশ 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 মাইর দিব, নট অন্য কিছু। তাহলে দেখো আমরা এই বাংলিশে লেখার মাধ্যমে অক্ষরগুলো নির্ণয় করা শিখবো। কিভাবে দেখো, বিগত বছরে এসেছে মধু শব্দটিতে কয়টি অক্ষর আছে? তাহলে তুমি কি এখানে বলবে যে ঘরেরবাজার.com জামশেদ মজুমদার হানি? এটা বলবা না। কি বলবা বলতো? এখানে মধু লিখবা, এম ও ডি এইচ ইউ মধু, বা অনেকে লিখতে পারে যে এম এ ডি এইচ ইউ মাধু, এটাও লিখতে পারে। খেয়াল করো বাংলিশে লেখার পর, হ্যাঁ আর ইসি ইউনিটের কোশ্চেন ব্যাংক কিছুদিন পরেই পাবা। মধু, তাহলে এটা বাংলিশে লেখার পর এখানে যেই কয়টা ভয়েল থাকবে সেই কয়টা অক্ষর। দেখো তো কয়টা ভয়েল আছে? একটা, দুইটা। তাহলে অক্ষর কয়টা হবে? দুইটা। এরপর আসতে পারে জল শব্দটিতে কয়টি অক্ষর আছে? জল, বিগত বছরের প্রশ্ন সবগুলো। এটা ওয়াটার লিখবা না, কি লিখবা? বাংলিশে যে জে ও এল, জল। দেখো তো কয়টা ভয়েল আছে? একটি ভয়েল আছে। অক্ষর কয়টা হবে? একটি হবে। এরপর এসেছিল বিগত বছরে প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে? প্রেম, তোমরা নিজেরা জানাও প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে? একটু ঝটপট জানাও। প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে? 1 ঘন্টা যেতে না যেতে অনেক স্টুডেন্ট মানে হাওয়া হয়ে যায়, শেষ পর্যন্ত যারা থাকে তারাই টিকে থাকে এই লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে। তাহলে এখানে কি হবে বলতো? পি আর ই এম, প্রেম। দেখো একটা ভয়েল আছে, অক্ষর কয়টি হবে? একটি হবে। এরপরে দেখো ব্যতিক্রম আছে। যদি বলা হয় ভাই শব্দটিতে কয়টি অক্ষর আছে? অনেকে ভাই লেখে ভি এ আই, ভাই লেখে, আবার বি এইচ এ আই, ভাই লেখে। মনে রাখবা পাশাপাশি দুইটা ভয়েল থাকলে একটাকে বাদ দিবে, কারণ একটা শব্দের উচ্চারণের জন্য একটি ভয়েলে বরাদ্দ। এরপর যদি বলা হয় যে বই শব্দটিতে কয়টি অক্ষর আছে? বই,
তাহলে মনে রাখবা এখানে বুক লিখবো না, কি লিখবো? BOY, বই, বই বাংলিশে লিখবো। পাশাপাশি দুইটা থাকলে একটাকে বাদ দেবে, কারণ একটা শব্দের উচ্চারণের জন্য একটা ভাওয়ালই বরাদ্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় এসেছিল, বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে? বিশ্ববিদ্যালয় শব্দটিতে অক্ষর আছে তোমার 5টি। বিশ্ববিদ্যালয় 5টি হবে, কয়টি হবে? 5টি। এই যে অক্ষর দুই প্রকার, এটা জাস্ট মনে রাখবা, স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর, আর ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্ধাক্ষর। এটা তো আলোচনা করলামই, অক্ষর ও বর্ণের মধ্যে পার্থক্য। এটা আপাতত। এই যে মাত্রা কাকে বলে? রেখা, দাগ ও কষিকে মাত্রা বলে। কি হবে বলো তো? রেখা, দাগ ও কষিকে মাত্রা বলে। এখান থেকে প্রশ্ন আসবে পূর্ণ মাত্রা কয়টি? এটার টেকনিক আমি দিয়ে দিচ্ছি, দেখো। পূর্ণ মাত্রা, এরপরে মনে রাখবা অর্ধ মাত্রা। কি হবে? অর্ধ মাত্রা। আর একটা আছে মাত্রাহীন, আর একটা আছে কি বলতো? মাত্রাহীন। পূর্ণ মাত্রা, অর্ধ মাত্রা, আর হচ্ছে মাত্রাহীন। মনে রাখবা কিভাবে, দেখো। তোমাদের বাসায় ছোট ভাই বোন আছে, অনেক সময় তাদেরকে কাজ করতে বলো, তারা কথা শোনে না, তখন কি বলো? এক থাপ্পড় দিয়ে বা এক চড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব। তাহলে মনে রাখবা, তোমাদেরকে আমি বলিনি কিন্তু, এটা এইভাবে মনে রাখতে হবে তোমাদেরকে, যে পূর্ণমাত্রা মানে এক চরের মামলা। পূর্ণমাত্রা মানে কি বলতো? তোমরা একটু কমেন্টে লেখো, এক চরের মামলা। মানে একটা চর দিলে, এই টেকনিকগুলো সব আমাদের বইয়ে রয়েছে। তাহলে এক চর দিলে কয়টা দাঁত পড়বে? 32টি। তাহলে মনে রাখবে পূর্ণ মাত্রা হচ্ছে 32 হবে। কি হবে? 32। আর অর্ধমাত্রা কি হবে? তাহলে অর্ধমাত্রা হচ্ছে অর্ধেকের অর্ধেক। 32-এর অর্ধেক 16, তার অর্ধেক কত? 8। তাহলে খেয়াল করো তো, এখানে 32 আর 8 কথায় 40, মোট বর্ণই তো 50টি। 40টা চলে গেলে থাকে কয়টা? 10টা। তাহলে মাত্রাহীন কয়টা হবে? 10টা হবে। মাত্রাহীন কয়টা হবে? 10টা। ক্লিয়ার? বুঝতে পেরেছো এটা? কোষী কি? এই যে দেখো, আমরা একটা রেখা দিচ্ছি, দাগ দিচ্ছি, এটা হচ্ছে সমার্থক শব্দ, হচ্ছে কোষী। রেখা, দাগ ও কোষীকে মাত্রা বলে। রেখা, দাগ ও কোষীকে কি বলে? মাত্রা বলে। এই দেখো, এটা একটু এসএস দিতে হবে না, এটা পেয়ে যাবে। এবং কোথায় পাবে? হয় বাংলা লাভার্স বা হচ্ছে জিলানি স্যার যে পেজ আমি মেসেজ দিয়েছিলাম, ওইখানে তোমরা পেয়ে যাবে, মানে ব্যাখ্যা সহকারে যেটা আছে সেটা পেয়ে যাবে জিলানি স্যার পেজে। দেখো, পূর্ণমাত্রা হবে এখানে হচ্ছে কতটি? এই যে তোমার হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ এখানে 32টি হবে। তারপর আছে দেখো, অর্ধমাত্রা হবে 8টি, আর মাত্রাহীন হবে কয়টি? 10টি। এর মধ্যে আবার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে। এটা কিভাবে মনে রাখবা? দেখো, আমি সহজ কৌশল একটা শিখিয়ে দিই। এই যে পূর্ণমাত্রার মধ্যে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ কিভাবে মনে রাখবা? শর্টকাট টেকনিক দেখো। আমি একটা দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্টকে পড়াইতাম, তাকে আমি বললাম যে বলতো সোনামণি, ইংরেজি বর্ণ কয়টি? সে উত্তর দিয়েছিল 26টি। এখন বললাম এই 26টি বর্ণ দিয়ে বলতো সপ্তাহের কয় দিনের নাম লেখা যায়? সে উত্তর দিয়েছিল 7 দিনের নাম। কয় দিনের নাম? 7 দিন। কিন্তু আমি যে ছেলেটিকে পড়াতাম সে ছিল একটু হাবা টাইপের, এই জন্য সে 7 দিনের নাম না লিখে লিখেছিল 6 দিনের নাম। তাহলে এটা মনে রাখবে, হাবা টাইপের ছেলেটি। কিভাবে মনে রাখবে? হাবা টাইপের ছেলেটি। তোমার অনেকের কাছে বাংলা দ্বিতীয় পত্র কিন্তু অ্যালার্জি টাইপের মনে হয়, যে মনে রাখবো কিভাবে? এই শর্টকাট টেকনিক আমি প্রত্যেকটা যখনই যেটা শেখাবো তখন সেটা বলে দিব। তাহলে পূর্ণমাত্রা মনে রাখবা এই যে এক চরের মামলা দিয়ে, আর ব্যঞ্জন বর্ণ মনে রাখবা কি বলতো? এই যে হাবা টাইপের ছেলেটি। অর্থাৎ আমি দ্বিতীয় শ্রেণীর একটা স্টুডেন্টকে পড়াইতাম, তাকে বললাম যে ইংরেজি বর্ণ কয়টি? সে বলছিল 26টি। এই 26টি বর্ণ দিয়ে কয় দিনের নাম লেখা যায়? 7 দিনের। কিন্তু ছেলেটি ছিল একটু হাবা টাইপের, এই জন্য লিখেছিল কয় দিনের? 6 দিনের। এবার দেখো, আমরা পূর্ণমাত্রা পেলাম, ব্যঞ্জন বর্ণ পেলাম, স্বরবর্ণ কিভাবে পাবো? জাস্ট বিয়োগ করে। 32 থেকে 26 বিয়োগ করলে কত হয়? 6। 8 থেকে 7 বিয়োগ করলে 1। 10 থেকে 4 বিয়োগ করলে 4। 6 বিয়োগ করলে 4। ক্লিয়ার? বলো টেকনিকটা কেমন লেগেছে বলো। প্রত্যেকটা এইভাবেই পাবা তোমরা, একটু ঝটপট জানাও কেমন লেগেছে তোমাদের কাছে। এবার এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এই স্লাইডটা। সেটা কিভাবে? দেখো, প্রশ্ন আসবে কিভাবে, যে উচ্চারণের সময় জীবের উচ্চতা অনুসারে জীবের সম্মুখ মানে সামনে, পশ্চাৎ মানে পিছনে, এইভাবে এখান থেকে প্রশ্ন আসে যে উচ্চ, এখানে দেখো উচ্চ সম্মুখ স্বর কোনটি? সেটা হচ্ছে হ্রস্বই, আর একটা আছে কি বলতো? দীর্ঘই। এরপর প্রশ্ন আসতে পারে যে জীবের উচ্চতা অনুসারে মধ্য বা কেন্দ্রীয় নিম্ন স্বর কোনটা? সেটা হবে কি? আ হবে। আ যখন তুমি উচ্চারণ করছো দেখো সেটা কি? মধ্য বা কেন্দ্রীয়, আ মধ্যভাগ। আর যখন ই তো দেখো মুখটা দেখো সামনে চলে আসছে, ই। আরে দেখো এখানে এই যে ওষ্ঠদার পশ্চাৎ, পশ্চাৎ মানে কি বলতো? পিছনে। যখন রস্যু,
রস্যই উচ্চারণ করছো, তখন দেখবে এটা পিছনের দিকে চলে যাচ্ছে, এই জন্য এটা কি হবে বলতো পশ্চাৎ। এইখান থেকে একটা প্রশ্ন আসবে, এটা তোমরা শিওর থাকো। আর সংবৃত অসংবৃত এখান থেকে তো প্রতি বছরই ঢাবিতে প্রশ্ন থাকে, এটা আমি বিগত বছরের প্রশ্নের আলোকে নেক্সট ক্লাসে কিন্তু A to Z এটা আলোচনা করব, সংবৃত বিবৃত। এবার দেখো দীর্ঘস্বর কয়টি, জাস্ট মনে রাখবা দীর্ঘস্বর হচ্ছে 7টি। কয়টি বলো তো? 7টি হবে। দীর্ঘস্বর কয়টি হবে? 7টি, এটা মনে রাখো। দীর্ঘস্বর কয়টি? 7টি। রস্বস্বর কয়টি? 4টি। এই দুইটা থেকে একটা আসতে পারে। একটা হচ্ছে দীর্ঘস্বর হচ্ছে মনে রাখবা 7টি, রস্বস্বর 4টি। সেটা কি কি? একটা হচ্ছে অ, একটা হচ্ছে রস্বই, একটা হচ্ছে রস্য উ, আর একটা হচ্ছে রি। এটা হচ্ছে এই 4টা হচ্ছে তোমার কি স্বর বলো তো? রস্বস্বর। দ্বিস্বর আরো বেশি গুরুত্বপূর্ণ। দ্বিস্বর হচ্ছে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি দ্বিস্বর বা যৌগিক বর্ণ কয়টি? যৌগিক বর্ণ হচ্ছে 2টি, মনে রাখবা। ওই, এই ওই কে ভাঙলে আমরা পাই ও, আর কি পাই বলো তো? রস্যই পাই। আর ও কে ভাঙলে আমরা পাই হচ্ছে ও আর রস্য পাই। যেহেতু এখানে কয়টা বর্ণ দেখো, একটা দুইটা, দুইটা বর্ণ মিলে কি হচ্ছে? ওই হচ্ছে। এই জন্য এখানে বলা হয় যে দ্বিস্বর বা যৌগিক বর্ণ। দ্বিস্বর বা কি বলতো? যৌগিক বর্ণ। এই দুইটা কিন্তু পরীক্ষায় আসে। দ্বিস্বর বা কি হবে বলতো? যৌগিক বর্ণ। দিদার স্যার আগমন, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, জনপ্রিয় টিচার। বাংলা বর্ণমালায় 2টি দ্বিস্বর আছে, এটা যেটা বললাম, ওই আর হচ্ছে কি বলতো? ও। এখানে 2টা বর্ণ মিলিত, যেমন এখানে বলে দিয়েছি আগে, ও আর রস্যই আছে, আর ও হচ্ছে ও আর রস্য আছে, এটা। এবং প্রশ্ন আসবে নিচের কোনটি দ্বিস্বর বা হচ্ছে তোমার যৌগিক স্বর। এবার দেখো এত সময় যেটা আলোচনা করলাম সেটা একটা চার্টের মাধ্যমে তোমাদের আছে, হিউজ পরিমাণ আলোচনা, সেটা একটা ছকের মাধ্যমে দিয়েছি। সেটা দেখো আমাদের এই বাংলা বিচিত্রা বই থেকে কিন্তু এটা আমি নিয়েছি। মৌলিক স্বর হচ্ছে 7টি, কি কি একটু দেখে নিও। যৌগিক স্বর জ্ঞাপক সেটা 2টা, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। আর দীর্ঘস্বর হচ্ছে 7টি। রস্বস্বর কয়টি বলো তো? 4টি হবে। কয়টি হবে? 4টি। তুমি অ্যাডমিশন সিজনে যত বেশি শর্টকাট তুমি শিখবা, তোমার ভাইয়া আপুরা যত বেশি শর্টকাট শেখাবে, তত বেশি তুমি তোমার জীবনে অধঃপতন ডেকে আনবা। আমি এটা এখন বলে রাখছি, প্রয়োজনে স্ক্রিন রেকর্ড করে রাখো। পরীক্ষার শেষ দিন, পরীক্ষা মানে হল থেকে বের হয়ে আমাকে এটা ওই ভিডিওটা আমাকে দিবে। যত বেশি শর্টকাট তুমি মানে বিভিন্ন আজাইরা শর্টকাট শিখবা, তত বেশি তুমি বাস খাবা। যেমন কিছুদিন আগে একটা পরীক্ষা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানে কিন্তু এসেছে নাসিক্য ব্যঞ্জন কোনটি? নাসিক্য ব্যঞ্জন কোনটি? তাহলে এই নাসিক্য ব্যঞ্জন কয়টি সেটা দেখো, 5টি। কি কি বলতো? এই যে ও। এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এসেছিল, এটার উচ্চারণ কি হবে? তাহলে বলতো ও অ, শেষে কিন্তু অ থাকবে। ইও, এবং 2টা এসেছিল, এবং এটা মনে রাখবে কি হয়েছে? ইও হানি সিং। এটা আছে ইও, আর একটা আছে কি ইও, দন্ত মধ্যাহ্ন ন দন্তান্ন, আর একটা কি বলতো? ম। এবার দেখো পার্শ্বিক ব্যঞ্জন কোনটি? এই যে ল। পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে ল, কম্পিত হচ্ছে র, যে বয়বিন্দু রা, তালনজাত হচ্ছে ডয়বিন্দু আর ঢয়বিন্দু রা। এই যে এইগুলো থেকে একটু জাস্ট মনে রাখবা যে পার্শ্বিক ল, কম্পিত হচ্ছে বয়বিন্দু র, তালনজাত হচ্ছে ডয়বিন্দু র আর ঢয়বিন্দু র। এবার বর্ণের যে শ্রেণী বিভাগ আছে তার মধ্যে দেখো এখানে অঘোষ আছে, মহাপ্রাণ আছে, এটা কিভাবে মনে রাখবা? তার আগে দেখো এই যে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কণ্ঠ বা কণ্ঠমূলীয় বর্ণ কোনগুলো, সেটা ক থেকে ও পর্যন্ত, ক থেকে ও অ পর্যন্ত। এবং এই 5ম ধাপে এগুলোকে বলা হয় নাসিক্য, বলা হয় কি বলা হয় বলতো? নাসিক্য। তালু যে চ ছ বর্গীয় যা ইয়, মূর্ধা হবে ট থেকে মধ্যাহ্ন ন, দন্ত হবে দেখো দন্ত বা দন্তমূলীয়, গত সেশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং অপশনে দন্তমূলীয় ছিল। ওষ্ঠ মানে ঠোঁট, প থেকে কি ম পর্যন্ত, প ফ ব ভ ম। এবং প্রশ্নটা এখানে এমন ভাবে আসে যে মানব শিশুরা কোন বর্গীয় বর্ণগুলো আগে আয়ত্ত করতে শেখে, সেটা প বর্গীয় হবে, প ফ ব ভ ম। এখন আরেকটা প্রশ্ন দেখো, তোমার কোনটি ঘোষ কোনটি অঘোষ, এটা কিভাবে মনে রাখবা? কোনটি ঘোষ আর অঘোষ? দেখো দ থেকে হচ্ছে দই, দ থেকে কি বলতো? দই। দই তৈরি করে কারা বলতো? ঘোষেরা। তাহলে মনে রাখবা দয়ের উপরে যেগুলো আছে, দয়ের পাশে, দয়ের নিচে, সেই সবগুলো কি হবে? ঘোষ হবে। আর এই যে শুরুতে যেটা থাকে অর্থাৎ ক খ, এই 2 বর্গীয়, সেটা অঘোষ হবে। কি হবে? অঘোষ। আর এক ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে কোনটি অল্প প্রাণ কোনটি মহাপ্রাণ। মনে রাখবা বর্ণ উচ্চারণ করার সময় যদি এই যে উপরে থাকে করের উপরে, তাহলে সেটা অল্প প্রাণ, মাঝে থাকলে মহাপ্রাণ। তাহলে ক কোথায় আছে দেখো? উপরে, কি হবে? অল্প প্রাণ। খ কোথায় আছে? মাঝে, মহাপ্রাণ। এখান থেকে বেশি আসে এই যে ঠ, এটা অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? তাহলে ট উচ্চারণ করো, এই যে ট কোথায় আছে দেখো? উপরে আছে, ট অল্প প্রাণ হবে। আর যেটা মাঝে থাকবে উচ্চারণ করার সময় সেটা মহাপ্রাণ। ঠিক তেমনি ভাবে ঘ, ঘ কি বলতো? মহাপ্রাণ হবে, যেন বাতাস বেশি বের হয়।
বা এইভাবে তুমি মনে রাখতে পারো যে যেটা উচ্চারণ করার সময় তোমার বাতাস বের হবে, যেমন ক বাতাস বের হচ্ছে না, এটা অল্প প্রাণ। খ বাতাস বের হচ্ছে, ঘ বাতাস বের হচ্ছে, তাহলে এটা মহাপ্রাণ হবে। বাতাস বের হলে মহাপ্রাণ, না হইলে কি হবে বলতো? অল্প প্রাণ। এই টেকনিক 2 থেকে 3টা দিলাম, যেটা আয়ত্তে রাখতে পারো সেভাবে পড়বা। ক থেকে ম পর্যন্ত 25টি বর্গীয় ধ্বনিকে কি বলা হয় বলতো? বর্গীয় ধ্বনি বলা হয়। কি বলা হয়? বর্গীয় ধ্বনি। বাংলা অভিধানে ক্ষীয় বর্ণ কোথায় থাকে? যে ক বর্ণের অন্তর্ভুক্তি হিসেবে পরাশ্রয়ী, মানে অন্যের উপর আশ্রয় করে। যেমন চন্দ্রবিন্দু কিন্তু নিজে নিজে এটা উচ্চারিত হতে পারে না। চাঁদ দেখো চ এর উপরে কিন্তু এটা, অর্থাৎ অন্য বর্ণের উপর আশ্রয় করে কিন্তু উচ্চারিত হচ্ছে, এজন্য বলা হয় এটা পরাশ্রয়ী বর্ণ। 3টি অনুস্বার, বিসর্গ আর চন্দ্রবিন্দু। অনুস্বার, বিসর্গ আর কি বলতো? চন্দ্রবিন্দু হবে। এরপর বাংলা বর্ণমালায় ভুক্ত ওই আর ওই কি বলতো? একটু জানাও, একটু ঝটপট জানাও। আর তোমরা শেষ মুহূর্তে আরেকটি বার শেয়ার করে দাও, তোমাদের সবাইকে পিডিএফ দিব এবং কোথায় পাবে সেটা আমি বলে দিব। জাস্ট আর একটি বার শেয়ার করে দাও, আমি দিব প্রত্যেকেই। এই যে ওই, এটাকে ভাঙলে আমরা পাবো ও আর রস্যই পাবো। আর একটা দেখো ওই, একটা এটাকে ভাঙলে আমরা পাবো আর রস্যই। অনেক পেইড ব্যাচেও আমি জানি, আমি তোমাদেরকে, তোমরাও স্বীকার করবা যে এত একটা ক্লাসে এত তথ্য কখনো ব্যাখ্যা সহকারে ছন্দ সহকারে পড়াবে না, যেটা আমি 16টা লেকচারের মাধ্যমে A to Z সব শেষ করব। সেক্ষেত্রে কি হবে বলতো? এখানে যৌগিক বর্ণ হবে। কি হবে বলতো? যৌগিক বর্ণ বা দ্বিস্বরও থাকতে পারে। যৌগিক বর্ণ বা কি থাকতে পারে? দ্বিস্বর। দ্বি লেখ না, গ হবে। সিনথিয়া ধন্যবাদ তোমাকে। সাবিয়া ইসলাম অসংখ্য ধন্যবাদ। এরপর বলো, বাংলা ভাষার স্বরবর্ণ কতটি আর স্বরধ্বনি এর অনুপাত কতটি? একটু আগে আমি পড়িয়েছি। স্বরবর্ণ আর হচ্ছে দেখো এখানে কি বলা হয়েছে যে স্বরধ্বনির অনুপাত কত? নীল রাজ জানিয়েছো খ, দেখা যাক। গ বলেছে একজন, না নীলরাজ তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে কি হবে? স্বরবর্ণ হবে 11টি আর স্বরধ্বনি কতটি হবে? 7 হবে, অর্থাৎ 11 বা 11 অনুপাত 7। নাসিক্য ধ্বনি কোনটি? নাসিক্য, নাসিক্য ধ্বনি কোনটি বলো? আচ্ছা এখনো তো 50 জন মতো আছো, তা উত্তর করলে তো গলি গলি যাবে। কি হবে বলো? নাসিক্য ধ্বনি কোনটি? অন্তস্থ এটা হবে না, ওই এটা তো দ্বিস্বরের মধ্যে যাবে, হ তো আসবে না। এটা কি হবে বলো তো? ম। ওই যে দেখো এখানে কি কি আছে? ও আছে, ইও আছে, দন্তান্ন আছে, মধ্যাহ্ন ন, আর একটা কি আছে বলো তো? ম আছে। কি আছে বলো তো? ম। ওই যে প বর্গীয় আছে, প ফ ব ভ ম এর মধ্যে। ডয়বিন্দু র ও ঢয়বিন্দু র দুটি ধ্বনিকে কি বলা হয়? এবং এরপরে কিন্তু আবিধানিক বর্ণনা ক্রম আমি শেখাবো। আর 20 মিনিট আমার সাথে থাকো, আর 20 মিনিট। তাহলে কম্পনজাত যদি বলা হতো সেক্ষেত্রে বলা হতো কি হতো? র হতো। পার্শ্বিক বললে কি হতো? পার্শ্বিক যদি বলতো সেক্ষেত্রে কি হতো? ল হতো। তাহলে এখানে ডয়বিন্দু র ঢয়বিন্দু র এটা কি হবে বলতো? তারণজাত হবে। কি হবে বলতো? তারণজাত ধ্বনি। তারণজাত ধ্বনি হবে। সঠিক উত্তর হবে গ হবে, তারণজাত ধ্বনি। নাম্বার দিয়ে উত্তর করবা। কোনটি কম্পনজাত ধ্বনি? কোনটি কম্পনজাত ধ্বনি? অনেক কঠিন প্রশ্নের মধ্যে 2-1টা সহজ প্রশ্ন দিবে, তুমি জানা প্রশ্ন কিন্তু ভুল করে আসবা, এদিকে একটু খেয়াল করবা। তাহলে কি হবে বলতো? কম্পনজাত সেটা হচ্ছে কি? এই যে র হবে, আর পার্শ্বিক বলে ল হতো, আর এটা তো হচ্ছে তোমার তারণজাত। সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে? গত সেশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়টি এসেছে। সন্ন্যাসী এটাতে কয়টি আছে? সন্ন্যাসী এই শব্দটিতে কয়টি অক্ষর আছে? তাহলে তুমি বাংলিশে লেখো SONNASI। তাহলে বাংলিশে লেখার পর দেখো তো কয়টা ভয়েল আছে? 3টা ভয়েল আছে। তাহলে অক্ষর কয়টা হবে বলো তো? 3টা হবে। শোন না শি, শোন না শি, কয়টা হবে? 3টি হবে, 3টি। এবার দেখো অভিধান তত্ত্ব কি হবে বলো তো? অভিধান তত্ত্ব এখান থেকে একটু বেসিক আমরা পড়ি, তারপর হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব। বাংলা ভাষা তত্ত্বের উদ্ভব ঘটেছিল অভিধান সংকলনে। আমরা যেটা ডিকশনারি, সেটা হচ্ছে দেখো ডিকশনারিতে খুব সহজে আমরা শব্দগুলো বের করতে পারি, কিন্তু বাংলায় যখন আমাকে বের করতে বলবে তখন কিন্তু একটু মানে সময় লাগবে। সেক্ষেত্রে এখানে এর
ভূমিকাটা দেওয়া আছে। যেমন 1955 খ্রিস্টাব্দে ঢাকায় বাংলা একাডেমি প্রতিষ্ঠার পর বাংলা অভিধানের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হয়, এটা একটু মনে রাখবে। 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। এরপর আমরা বেসিকে আছি, এইখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে যে বাংলা পর্তুগিজ ও পর্তুগিজ বাংলা শব্দকোষ, সেক্ষেত্রে সম্পাদক ছিল ম্যানুয়েল দা আসমসাউ। তারপর বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান, সম্পাদক ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারপর হচ্ছে বাংলা ভাষার অভিধান, এটা হচ্ছে সম্পাদক ছিলেন উইলিয়াম কেরি। আর বাংলা একাডেমি বাংলাদেশের আঞ্চলিক, সেটার সম্পাদক ছিল এটা। এরপর এখান থেকে পড়বা যে বাংলা একাডেমি বাংলা বানান অভিধান, সেটা কে ছিল বলতো? যে জামিল চৌধুরী। কে ছিল? জামিল চৌধুরী। মানে অভিধান তত্ত্ব থেকে, যেহেতু প্রতি বছর অভিধান তত্ত্ব বা আবিধানিক বর্ণাক্রম থেকে একটা প্রশ্ন আসে, আমরা বেসিকটা আগে ক্লিয়ার করি, তারপর এখান থেকে বিগত বছরের প্রশ্নের আলোকে পড়ব। দেখো, এটা হচ্ছে সাধারণ ক্রম, মানে অ থেকে এই যে চন্দ্রবিন্দু পর্যন্ত সাধারণভাবে যেটা আমরা লিখি, কিন্তু আবিধান মানে অভিধানে এইভাবে কিন্তু ক্রমটা নাই। এইটা খাতায় নোট করবা, এই যে প্রথমে সাধারণ, তারপর অভিধান ক্রম। যেহেতু এটা তোমাদের কাছে নতুন টপিক, খেয়াল করো শুরুতে কি করবা, কিভাবে তোমরা পড়বা। শুরুতে হচ্ছে তোমার অ থেকে কি হবে বলতো? এই যে স্বরবর্ণগুলো হবে। এরপর তোমার যে পরাশ্রয়ী বর্ণগুলো সেটা হবে, যেমন অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে সিকোয়েন্সটা কি? আবিধানিক বর্ণনাক্রম, প্রথমে স্বর বর্ণগুলো বসবে, এরপর তোমার কি বসবে বলতো? পরাশ্রয়ী বর্ণগুলো। ওই যে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, অনুস্বার, বিসর্গ আর কি বসবে? চন্দ্রবিন্দু। এরপরে দেখো কি বসবে? এই যে এরপর ব্যঞ্জন বর্ণ বসবে। কি বসবে বলতো? ব্যঞ্জন বর্ণ। যেমন ক, খ, গ, ঘ। এই যে তুমি হচ্ছে ক এর পরে অবশ্যই কি বসবে বলতো? ক্ষিয় বসবে। ক এর পরে কি বসবে বলতো? ক্ষিয়। মানে ক বর্ণের অন্তর্ভুক্তি হিসেবে কিন্তু ক্ষিয় বসে, এটা মনে রাখবা। এই যে এখানে দিয়েছি দেখো, ক্ষিয় এর অবস্থান ক বর্ণের শেষে, মানে আবিধানিক বর্ণনা ক্রমে সেক্ষেত্রে ক বর্ণের পরে কি বসবে বলতো? ক্ষিয় বসবে। এরপর যে বর্ণটা দেখতে যেমন তার পাশে সেটা বসবে। যেমন ড এর পরে দেখো ড বিন্দু র বসেছে, ঢ এর পরে ঢ বিন্দু র, ত এর সাথে কি বসেছে? খণ্ড ত বসেছে। এইভাবে, এবং সর্বশেষ বর্ণ হচ্ছে হ। এখান থেকে কয়টা ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে দেখো? আবিধানিক বর্ণনা ক্রমে তোমার হচ্ছে সর্বশেষ বর্ণ কোনটি, সেটা কি হবে বলতো? এই যে হ হবে। আর ক্ষীয় বর্ণের অবস্থান কোথায় বলতো? ক বর্ণের অন্তর্গত ভুক্তি হিসেবে, এটা মনে রাখবা। এবার প্রশ্নগুলো দেখো। যুক্ত অক্ষরের বর্ণ, এটা 2017-18 সেশনে জাবিতে এসেছিল। কার প্রথমে আকার বসবে, রস্বইকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, এ কার, এইভাবে বসবে। ফলা চিহ্ন প্রথমে হচ্ছে ন ফলা, তারপর ম ফলা বসবে, ব ফলা, জ ফলা, র ফলা, এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে সিকোয়েন্স মেনটেন করবে। এটা যখন পিডিএফ দিব তখন খাতায় নোট করে রাখবে। এবার দেখো বিগত বছরের প্রশ্ন। বলো, আমি যদি তোমাদেরকে বলি যে অ্যাপেল বা হচ্ছে অ্যান্ড, তারপর যদি বলি ইট, এগ বলি যদি, তারপর যদি বলি ডগ, আমি এই তিনটা শব্দ দিয়ে যদি তোমাকে বলি যে সবার আগে কোনটা বসবে, তুমি খুব সহজে কিন্তু উত্তর করতে পারবা যে এখানে বসবে কি অ্যান্ড আগে, তারপর ডগ, তারপরে কি এগ বসবে। কিন্তু আমি যখন বাংলায় দেব তখন কিন্তু এটা উত্তর করতে একটু তোমার মানে সমস্যায় তুমি পড়বে। এক্ষেত্রে দেখো আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কি? তাহলে শুরুতে স্বরবর্ণ, এরপর পরাশ্রয়ী বর্ণ বসে, তারপর ক, ক এর পরে ক্ষীয়, এরপরে যে বর্ণটা দেখতে যেমন বা উচ্চারণের সময় যেমন আওয়াজ হয় তারপর সেটা বসবে। তাহলে এখানে দেখো, এখানে অ আছে, এখানে অ, আমরা এটা পরে দেখি। এখানে ক, এখানে ক, এখানে ক আছে। তাহলে প্রথম বর্ণ দিয়ে আমি নির্ণয় করতে পারছি না যে শুরুতে কোন বর্ণটি বসবে। তাহলে আমার কার কাছে যেতে হবে? এর সাথে এই বর্ণের সাথে কোন কার আছে তার কাছে যাই। দেখো এখানে প্রথমে আছে আকার আছে, এখানে কি আছে? আকার, এখানে আছে রস্যকার। তাহলে সিকোয়েন্সটা ঠিক আছে। দ্বিতীয় অপশনে দেখো এখানে বর্গীয় জ, এখানে চ, এখানে দন্ত স আছে। তাহলে সিকোয়েন্সটা ঠিক আছে কিনা দেখো তো। আগে কার বসার কথা? চর বসার কথা, কিন্তু আগে বসেছে কি? বর্গীয় যা। তাহলে এই সিকোয়েন্সটা ঠিক নাই। দ আছে, এখানে দ, এখানে আছে দ আছে। তাহলে প্রথম বর্ণ দ্বারা আমরা নির্ণয় করতে পারছি না যে কোনটা আগে বসবে। তাহলে দ্বিতীয় ধাপ আর 5 মিনিট পরে আমরা শেষ করব। এখানে দেখো কোন কার আছে? এখানে আছে দীর্ঘইকার আছে, এখানে একার আছে, এখানে আছে রিকার আছে। তাহলে কারের নিয়মটা আমরা দেখে আসি। দেখো কার আগে কি বসবে। প্রথমে হচ্ছে কারের সিকোয়েন্সটা এখানে আছে। সেক্ষেত্রে দেখো এখানে তোমার পরেরটা কি আছে? ঘ, এখানে আছে হ, এখানে তালবর্ষা আছে। তাহলে সিকোয়েন্সটা কিন্তু এখানে ঠিক নাই। আগে তালবর্ষা বসে তারপর তো হ বসে, তাই না? তাহলে এই সিকোয়েন্সটা এখানে ঠিক নাই। এখানে দেখো এখানে গ আছে, এখানে গ, এখানে গ। তাহলে প্রথম গ এর সাথে কোন কার আছে? রিকার আছে।
দ্বিতীয় গয়ের সাথে কি আছে ওকার আছে, আর এই গয়ের সাথে কোনো কার নাই, তার মানে এখানে কি আছে কোনো কার নাই, এখানে অ আছে, কি বলতো অ। তাহলে বসার কথা শুরুতে কার বলতো গণ্যকে, কিন্তু শুরুতে এটা বসেনি, সিকোয়েন্সটা এখানে ঠিক নাই। তাহলে কোন সিকোয়েন্সটা ঠিক আছে দেখো, এখানে ক নম্বরটা, এখানে অ আছে, এখানে অ, এখানে অ। তাহলে প্রথম বর্ণ দ্বারা আমরা নির্ণয় করতে পারছি না যে সিকোয়েন্স ঠিক আছে কিনা, তাহলে দ্বিতীয় বর্ণের কাছে যাব। এখানে আছে অনুসার, এখানে আছে ক, এখানে আছে কি বলতো ও। তাহলে দেখো তো আমরা সিকোয়েন্সটা দেখে আসি যে স্বরবর্ণ অনুসারে তোমার আবিধানিক বর্ণাক্রম অনুসারে প্রথমে ওই যে স্বরবর্ণ বসে, পরাশ্রয়ী বর্ণ, এরপর কি বসে বলতো ক, ক এর পরে ক্ষীয়। তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু এখানে ঠিক আছে, মানে কোনটার পরে কোনটা বসবে এই সিকোয়েন্সটা কিন্তু এখানে ঠিক আছে। এরপরে দেখো দ্বিতীয় নম্বরটা দেখি আমরা, তোমাদের কাছে এখনো ক্লিয়ার হয়নি যেহেতু নতুন টপিক, এখন ক্লিয়ার হবে। আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? আর 3 মিনিট। দেখো এখানে ফ আছে, এখানে ফ, এখানে ফ, তাহলে প্রথম ফ এর সাথে কোন কার আছে? রস্যকার আছে। দ্বিতীয়টার সাথে কোনো কার নেই, তার মানে কি আছে এখানে অ, অ তো কোনো কার না। তাহলে বসার কথা কি? তাহলে বসার কথা যার সাথে কার নাই সেটা আগে বসবে, কিন্তু এখানে দেখো শুরুতেই কার দেওয়া আছে। সিকোয়েন্সটা কি ঠিক আছে? তোমরা একটু জানাও, রেসপন্স করো। এই সিকোয়েন্সটা এখানে ঠিক নাই। এরপরে দেখো এখানে ক আছে, এখানে ক, এখানে ক, তাহলে এই শুরুতে এই ক এর সাথে কোনো কার নাই, এটার সাথে কার আছে আকার, আর এটার সাথে দেখো কোনো কার নাই, তাহলে যার কার নাই সেটা তো আগে বসার কথা, কিন্তু এখানে দেখো মাঝে 2 নম্বরটা চলে এসেছে, সিকোয়েন্সটা এখানে ঠিক নাই। এবার দেখো মঞ্চ আছে, মালঞ্চ, আবার এখানে ম আছে, এখানে ম, এখানে ম আছে। সিকোয়েন্সটা এখানে খেয়াল করো, শুরুটার সাথে এখানে কোনো কার নাই, এখানে কার আছে, তাহলে কার যার সাথে আছে সেটা তো পরে বসার কথা, কিন্তু দেখো শেষে বসেছে মঞ্জুর, এটা সিকোয়েন্সটা ঠিক নাই। এই সিকোয়েন্সটা কেন ঠিক আছে সেটা খেয়াল করো। প্রথমে এখানে এ আছে, এখানে এ, এখানে এ আছে, তাহলে প্রথম বর্ণ দ্বারা আমরা নির্ণয় করতে পারছি না যে শুরুতে কোনটা বসবে। দ্বিতীয় বর্ণের কাছে যায়, এখানে কি আছে ক, তাহলে এখানে কোনো তোমার কার নাই। দ্বিতীয় কয়ের সাথে কি আছে আকার, তাহলে এখানে কি দেখো আকার আছে। তৃতীয় কয়ের সাথে কি আছে বলো তো রস্যকার আছে। তাহলে সিকোয়েন্সটা ঠিক আছে কিনা দেখো, এখানে কোনো কারণ নাই, তার মানে আমরা ধরি এখানে অ আছে, কি আছে অ। সিকোয়েন্সটা ঠিক আছে কিনা এবার খেয়াল করো, এই যে এখানে শুরুতে অ, এখানে কয়ের সাথে কি ছিল আকার ছিল, এই জন্য আ হবে, এখানে কয়ের সাথে কোন কার ছিল রস্যকার ছিল, এই জন্য কি হবে বলতো রস্য হবে। তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু ঠিক আছে, এটা 1 নম্বরে, এটা 2 নম্বরে, এটা 3 নম্বর, বাকিগুলো কিন্তু সিকোয়েন্স ঠিক নাই। ক্লাস রুটিন আমাদের পেজেই পোস্ট করা আছে, দেখে নিও। এবার দেখো 3 নম্বর প্রশ্নটি বলেছে অভিধানে ক্ষীয় বর্ণ কোথায় থাকে, একটু জানাও। অভিধানে ক্ষীয় বর্ণ কোথায় থাকে, ঝটপট জানাও। অভিধানে ক্ষীয় বর্ণ কোথায় থাকে, তাহলে কি হবে, ক্ষীয়কে ভাঙলে আমরা পাই কি ক যোগ মূর্ধন্য পাই, এজন্য মনে রাখবা এই ক্ষীয় বর্ণ থাকে ক বর্ণের সঙ্গে, ক বর্ণের অন্তর্গত ভুক্তি হিসেবে। সঠিক উত্তর হবে এখানে ঘ। পরের প্রশ্নটি, লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে? লেক্সিকোগ্রাফি এটা কোন বিষয় নিয়ে আলোচনা করে একটু জানাও। ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব না হবে না, এটা কি হবে বলতো অভিধান তত্ত্ব হবে। কি হবে? অভিধান তত্ত্ব হবে, অভিধান তত্ত্ব। এবার তোমাদেরকে আমি একটা লাস্ট প্রশ্ন দিব যার মাধ্যমে তোমরা আরো বেশি ক্লিয়ার হবে। জাস্ট 1 মিনিট উত্তর করবা জাস্ট যে এটা ঠিক আছে কিনা। আমি যদি বলি বাঁশ, বাঁশ, এরপর যদি বলি বিবর্ণ, বিবর্ণ, আরেকটা যদি বলি বনলতা, বলো তো এই সিকোয়েন্সটা ঠিক আছে কিনা, বা শুরুতে কোনটা বসবে, এটা আবিধানিক বর্ণনাক্রম অনুযায়ী। এরপর আরেকটা যদি বলি খদ্দর, খদ্দর, খবর, খদ্দর, খবর, আরেকটা যদি বলি আমি ক্ষতি, তাহলে এই যে আমি 2টা তোমাদেরকে দিয়েছি, কোন সিকোয়েন্সটা ঠিক আছে বা কোনটার পরে কোনটা বসবে একটু জানাও, চেষ্টা করো। শুরুতে কি বসে বলো তো, স্বরবর্ণগুলো বসে, এরপর পরাশ্রয়ী বর্ণ মানে অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু এটা বসে, এরপর তোমার হচ্ছে ক এর পরে ক্ষীয় বসে। এই সিকোয়েন্সটা দেখো, এখানে বলেছে বাঁশ, বিবর্ণ, বনলতা, শুরুতে কাজ হবে তোমার কি প্রথম বর্ণের কাছে যায়, এখানে কি আছে ব, বয়ের সঙ্গে একটা কি আছে বলতো আকার, তাহলে এখানে আ লিখে রাখো। দ্বিতীয় দেখো বয়ের সাথে কি আছে, এখানে রস্যইকার আছে, এটা লিখে রাখো। তৃতীয় বয়ের সাথে দেখো কোনো কার নাই, তাহলে মনে রাখবে এখানে কি আছে অ আছে, অ তো কোনো কার না, জাস্ট বোঝার জন্য দিয়েছি এখানে।
তাহলে শুরুতে কার বসার কথা বলো, শুরুতে কার বসার কথা? বাস বিবর্ণ বনলতা, বাস বিবর্ণ বনলতা। এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে শুরুতে তোমার একটু কঠিন মনে হবে, এরপরে ধারাবাহিকভাবে তুমি সব বুঝে যাবে। তাহলে শুরুতে কার বসার কথা? এই যে এক, বনলতা। তারপরে দেখো আগে আ নাকি আগে রস্বই? আগে কার? আগে হচ্ছে আ হবে, তারপর হবে কি? এই যে বনলতা। এরপর একটা রয়েছে খদ্দর, খবর, ক্ষতি। কি হবে? এখানে খ আছে, এখানে খ, এখানে খিও আছে। তাহলে দেখো ক বসে আগে, তারপর খিও বসে, তারপর খ। তাহলে আগে বসার কথা খিও এটা। তারপরে এখানে দেখো এখানে খবর আছে, এখানে আছে কি? খদ্দর আর খবর। তাহলে দেখো এই খ দ্বারা নির্ণয় করতে পারছো না কোনটা আগে বসবে, তাহলে দ্বিতীয় বর্ণের কাছে যাব। দ্বিতীয় বর্ণে এখানে দ আছে, এখানে ব। তাহলে কোনটা আগে বসে? আগে দ বসে। ওই যে ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব তো অনেক পরে। তাহলে খদ্দর হচ্ছে 2 নম্বর, আর খবর হচ্ছে কি 3 নম্বরে। পুনরায় ক্লাসটি আবার করবা এবং আমাদের পেজে তোমাদের এক সপ্তাহে যতগুলো ক্লাস হবে সব ক্লাসের রুটিন দেওয়া আছে। যারা এখনো নতুন সংস্করণে বই সংগ্রহ করনি, পেজে নক দিয়ে রাখো বা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করো। তোমাদের 60টা ম্যারাথন ক্লাস সহ 60টা ক্লাস নেওয়া হবে, 15টা পরীক্ষা নেওয়া হবে, এর মাধ্যমে প্রস্তুতি একদম সম্পন্ন করা হবে। আর যে কোনো তথ্যের জন্য পেজে ইনবক্স করবে আর নিয়মিত ক্লাসগুলো করবে। আজকে ক্লাসটি এ পর্যন্ত কেমন লেগেছে 30 সেকেন্ডের মধ্যে জানাও। আর হচ্ছে অবশ্যই যে বাংলা বিচিত্রা বই, এই যে আজকে যেটা পড়ালাম এর থেকে তুমি এই টপিক ধরে ধরে বিগত বছরে যত প্রশ্ন আছে সবগুলো তুমি প্র্যাকটিস করবে। জানার জার্নিটা কেমন ছিল এবং প্রতিদিন রুটিন অনুযায়ী রুটিন পোস্ট করা আছে, দেখবে আমাদের পেজে যে স্ক্রল করবা বা হচ্ছে ফটো সেকশনে যে দেখে নিতে পারবা রুটিনটা। ক্লাসটি পুনরায় আবার করবা। দেখা হবে আগামী কোন এক ক্লাসে।